জাহাঙ্গীর আলম। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। প্রিয় বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার ছোট ২ টা ভাই। আমরা টোটাল ৩ ভাই। আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা আমাদের পরিবারটা চট্টগ্রামের ওই অজপাড়াগাঁয়েরই এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন প্রবাসী। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি যে আমার বাবা সৌদি আরবে থাকে। সৌদি আরবে থেকে আমার বাবা কিন্তু অনেক বেশি টাকা উপার্জন করে। কেননা ওই সৌদি আরবেরই মক্কা শহরেতে আমার বাবার ছিল একটা লন্ড্রি। লন্ড্রি করে বাবা অনেক বেশি টাকা উপার্জন করত। আর ওই টাকা দিয়েই আমাদের সংসারটা দিব্যি অনেক ভালোই কাটতেছিল। হাঁটি, হাঁটি বাবা করে আমার দিনগুলো এভাবে সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। একটা পর্যায়ে আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন হঠাৎ করে আমার নানা ভাই মারা যায়। আমার নানা ভাই হচ্ছিল কি যে অনেক মানে আমার ওই আ আমার মা এবং আমার খালারা মিলে টোটাল ছিল হচ্ছে ৫ বোন। ৫ বোনের মাঝে আমার মাই ছিল সবার বড়। আর বাকি যে ৪ জন আছে তারই মাঝে ৩ জনের বিয়ে হয়েছে এবং সবচেয়ে ছোট যে খালামণিটা, ওই খালামণিটা তখন হচ্ছে অনেক যুবতী ছিল। মানে ওই ছোট খালামণিটা তখন হচ্ছে ক্লাস 9 এ পড়তো। যখন হঠাৎ করে নানা ভাই মারা যায় তখন আমার ওই খালামণিটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর ছিল। অনেক সুন্দর থাকার কারণে এলাকার ছেলেপেলেগুলো আমার খালামণিকে ওই সময় অনেক বিরক্ত করত। যেহেতু গার্ডিয়ান ছিল না, একটা আমি স্কুলে যাওয়ার পথে তাকে বিরক্ত করতো, স্কুল থেকে আসার পথে বিরক্ত করতো। খুব এরকম প্রবলেমগুলো হতে, হতে একটা সময় খালামণি ক্লাস 8 থেকে ক্লাস 9 এ ওঠে। খালামণি যখন ক্লাস 9 আ আ আমা সরি খালামণি তখন ক্লাস 9 থেকে ক্লাস 10 এ ওঠে। খালামণি যখন ক্লাস 9 থেকে ক্লাস 10 এ ওঠে তখন আমি ক্লাস 8 থেকে ক্লাস 9 এ উঠি। আমি যখন 9 এ উঠি তখন থেকে রেজিস্ট্রেশন করব এসএসসি পরীক্ষার জন্য। ঠিক ওই মুহূর্তে আমার মা আমাকে বলে বসলো যে, "একটা কাজ কর জাহাঙ্গীর, তুই তোর নানু বাড়ির তোর খালামণি যে স্কুলে পড়াশোনা করে ওই স্কুলে গিয়ে ক্লাস 9 এ ভর্তি হয়ে ওখানে গিয়ে তুই রেজিস্ট্রেশন কর।" তো আমি তখন খুব অবাক হয়ে গেলাম যে কেন ওখানে গিয়ে কেন আমাকে রেজিস্ট্রেশন করতে হবে? আমি তো আমাদের স্কুল থেকে পড়াশোনা করি। আমি তো এখানেই করব। কিন্তু আমার মা তখন বলতেছিল যে আমার খালামণি নাকি বাড়িতে থাকতে খুব বেশি ভয় করে যেহেতু কোনো ছেলে মানুষ নাই। আমার নানুমণি আর হচ্ছে মানে আমার খালামণি। সো ২ টা একজন বৃদ্ধ মহিলা আরেকজন হচ্ছে মানে যুবতী মেয়ে। একটা পরিবারে থাকা একটু প্রবলেম আরকি যে তারা রাতে ঘর থেকে বের হইতে পারে না। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে গ্রামের বাড়িতে বিশেষ করে যে বাথরুমগুলো হয় এগুলো কিন্তু ঘর থেকে অনেক দূরে হয়। তো সেখানে রাতের বেলায় ঘর থেকে বের হওয়াটাও তাদের জন্য অনেক বেশি রিস্কি হয়ে যায় এবং এলাকার ওই বদমাইশ ছেলেগুলো অলওয়েজ আমার খালামণিকে স্কুলে যাওয়ার সময় এবং স্কুল থেকে আসার সময় খুবভাবে বিরক্ত করতে থাকে। ওই পর্যায়ে আমার মা যখন আমাকে এই অফারটা করলো, বরাবরের মতো আব্বা ওই অফারে রাজি হয়ে গেল। আব্বা কিন্তু আমার নানা-নানুকে অনেক বেশি ভালোবাসতো। যেহেতু আমার বাবার কোনো হচ্ছে বাবা-মা ছিল না, আমার দাদা-দাদি ছিল না। তারা আমার বাবা ছোট থাকতে মারা গেছিল। এইজন্য আমার নানা-নানুকে বাবা অনেক বেশি ভালোবাসতো। যখন এইভাবে মাকে বুঝিয়ে বলল, মাকে বোঝানোর পরে মা যখন বাবাকে বোঝালো, বাবা তখন রাজি হয়ে গেল। রাজি হয়ে আমাকে বলল যে, "তুই তোর নানুর বাড়িতে চলে যা।" দেন আমি আমার কাপড়-চোপড় সবকিছু নিয়ে ক্লাস 9 এ আমার নানু বাড়িতে গিয়ে ভর্তি হই এবং নানু বাড়ির স্কুলটা ছিল নানু বাড়ির বাড়ি থেকে স্কুলে যেতে হতে একটা খেয়া ঘাটের মতো মানে একটা ঘাট পার হয়ে যেতে হয়। মানে লাইক একটা ছোটখাটো হচ্ছে একটা নদীর মতো আছে, সরি একটা খালের মতো আছে। এইটা পার হয়ে এরপরে স্কুলে যেতে হয়। তো তখন আমি আর খালামণি একসাথে স্কুলে যাইতাম। খালামণি তখন ক্লাস 10 এ পড়ে। কিছুদিন পরে এসএসসি পরীক্ষা দিবে। অ্যান্ড আমি তখন ক্লাস 9 এ ভর্তি হয়েছি, ওখানে রেজিস্ট্রেশন করব। সবকিছু মোটামুটি ভালো করেই চলতেছিল। কোনো প্রবলেম ছিল না। এভাবে দিন আর রাতগুলো কাটতে, কাটতে ওই এলাকারই একটা ছেলে আছে। ওই ছেলের নামটা হচ্ছে গিয়ে কামরুল। ওই কামরুল হচ্ছে আমার খালামণিকে অত্যন্ত বিরক্ত করত। এত বেশি বিরক্ত করত যেটা আমি বলে বোঝাতে পারব না। কামরুল হচ্ছে প্যাকেজ করত। আপনারা যারা চট্টগ্রামের মানুষ তারা হয়তো জানেন প্যাকেজ মানে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠান বা কোনো রাজনৈতিক অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে গিয়ে সে হচ্ছে প্যাকেজে গানের সাথে নৃত্য পরিবেশন করত। তো এজন্য ও কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। মাথার চুলগুলোও ছিল ভীষণ লম্বা। হ্যাংলা করে একেবারে ইন্ডিয়ান নায়কদের মতো তার চেহারাটা ছিল। তো খালামণি ওই ছেলেকে অনেক মেয়েরাই পছন্দ করত। কিন্তু ওই ছেলে আমার খালামণিকে পছন্দ করত। শুধু পছন্দই করত না, আমার খালামণিকে যথারীতি বিরক্তও করত। প্রচুর পরিমাণ বিরক্ত করত। তার জন্য একরকম খালামণি স্কুলে যাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেল। এরকম করতে, করতে একটা সময় খালামণি স্কুলে যাওয়া বন্ধ করে দিল। ও আমার খালামণির চেয়েও মেবি ২ থেকে ৩ বৎসরের সিনিয়র হবে। আর আমি আমার খালামণির ১ বৎসরের জুনিয়র। তো
তো একটা ছোট ছেলে হিসাবে আমি আর কতটুকুই বা করতে পারি। তো এরকম করে খালামণি একটা সময় স্কুলে যাওয়াই বন্ধ করে দিল যে খালামণি আর এসএসসি পরীক্ষা দিবে না এবং সে আর পড়াশোনা করবে না। আর এলাকার মানুষের কাছে এই ছেলের সম্বন্ধে বিচার দিয়েও কোনো লাভ হয় না। কারণ ওই যে কামরুলের বাবা ছিল মোটামুটি অনেক নামকরা প্রতাপশালী একজন ব্যক্তি। যার জন্য ওর নামে বিচার দিলেও কেউ ওর কোনো বিচার করতে চায় না। মানে সবাই বলে যে না ও মানে ও ভালো বা এটা সেটা বলে সবাই, এবং থানা পুলিশ করেও কোনো লাভ হচ্ছে না। তো আমি তখন চিন্তা করলাম আমি একদিন কামরুল ভাইয়ের সাথে দেখা করি। দেখা করে আমি বলি যে ভাই দেখেন, তো আমি যেহেতু মানে ক্লাস 9 এ পড়ি, দেন আমি কিন্তু ছোট না, মানে অনেক বড়ই। তো দেখা করে বলি যে ভাই দেখেন আপনি আমার খালামণিকে বিরক্ত করেন। বিরক্ত করে জোর করে আসলে কখনো ভালোবাসা পাওয়া যায় না। যাকে ভালোবাসেন তাকে মুক্ত করে দেন, সে ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে। তাকে বিরক্ত করে না। আপনার বিরক্তির কারণে উনি পড়াশোনা ছেড়ে দিয়েছে। তো ওই ছেলেটা আমাকে বলতেছিল যে আমার পিছনে দুনিয়ার সমস্ত মেয়েগুলো ঘুরে, তোর খালামণির এত ডিমান্ড কেন? সে আমাকে ভালোবাসলে তার প্রবলেমটা কোথায়? তো মানে আমি তখন কি করবো, মানে কোনো কিছুই বুঝতে পারছি না। পরে আমার খালামণির বাড়ি থেকে আরও ২-৩টা বাড়ির পরে একটা মেয়ে আমার খালামণির সাথে পড়ে, ওই মেয়েটার নাম হচ্ছে রত্না। তো রত্না কিন্তু মানে রত্না স্কুলে যাওয়ার সময় অন্য একটা রাস্তা দিয়ে যায় এবং আমার খালামণি আমার সাথে একই রাস্তা দিয়ে যায়। তো তখন ওই রত্না আমার খালামণির বাসায় এসে আমার খালামণিকে খুব বুঝাচ্ছিল যে বদমাইশ ছেলেরা ডিস্টার্ব করবে, এই করবে সেই করবে, তাই বলে কি তুই তোর পড়াশোনা অফ করে দিবি, পড়াশোনা বন্ধ করে দিবি? ও ডিস্টার্ব করুক, ও করুক, তোর সমস্যা কি, তুই পড়াশোনা করবি। এইভাবে আমার খালামণিকে বোঝানোর পরে আর আমার একটা সমস্যা আছে। সমস্যাটা কি, আমি কিন্তু ফুটবল খেলতে খুব পছন্দ করতাম। তো আমি যখন স্কুল ছুটি হয়, ছুটি হওয়ার পরে আমি তখন আমরা মানে আমাদের ক্লাসের সব ছেলেগুলোকে আমরা কী করি, ফুটবল খেলি। তো মানে সব ছেলেরা যখন ফুটবল খেলি ওই সময় আমার খালামণিকে বেশিরভাগ একাই বাড়িতে ফিরতে হয়। আর ওই সুযোগটাই হচ্ছে কামরুল নিচ্ছিল খালামণিকে বিরক্ত করার জন্য, উত্তম সময় বেছে নিল। তো আমি তখন ওই মেয়েটা তখন রত্না তখন বলতেছিল যে আমি তোর সাথে যাব, আমি তোর সাথে আসবো, এবং হচ্ছে মানে আমার কথা বলতেছিল যে জাহাঙ্গীর থাকুক বা না থাকুক তুই এটা নিয়ে চিন্তা করিস না, আমি তোকে প্রচুর পরিমাণে হেল্প করব। সেটা বলে অনেকভাবে ওই রত্না আমার খালামণিকে রাজি করায়। রাজি করানোর পরে দেন খালামণি আবার স্কুলে যেতে শুরু করে। তো এরপরে রত্না, আমি আর খালামণি আমরা একসাথে স্কুলে যাইতাম এবং বেশিরভাগ সময় খালামণি আর রত্না একসাথে স্কুল থেকে ফিরতো। ওইরকম করতে করতে একটা পর্যায়ে কী করে, খালামণি আর রত্নার এসএসসি পরীক্ষার একটা সেন্টার হয়। আপনারা অনেকেই জানেন যে যেখানে পড়াশোনা করে ওখান থেকে অনেক দূরে হচ্ছে এসএসসি পরীক্ষার সেন্টার হয়। ওই সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো সেখানে রত্না আর খালামণি তো একা যেতে পারবে না, ওদের সাথে যাওয়ার জন্য একটা মানুষ দরকার। ঠিক ওই মুহূর্তে আমার নানুমণি বেছে নেয় আমাকে। নানুমণি বলে যে জাহাঙ্গীর তুই রত্না আর হচ্ছে মানে ইয়ের সাথে তোর খালামণির সাথে যাবি, ওরা হচ্ছে পরীক্ষা দিবে এবং পরীক্ষা শেষে ওদেরকে নিয়ে আসবে। তখন থেকে এই দায়িত্বটা পুরো আমার মাথার উপরে পড়ে যায়। আর ওই সময় আমি খালামণির সাথে আর রত্নার সাথে একসাথে যাইতাম এবং আসতাম। এরকম যাতায়াত করতে মোটামুটি আমি আমার খালামণি এবং রত্নার সাথে অনেক বেশি ক্লোজ হয়ে যাই। বিভিন্ন ব্যাপার এটা সেটা নিয়ে অনেক কথাবার্তা বলতাম। আমাদের মাঝে মোটামুটি অনেক ভালো একটা গুড রিলেশন হয়ে যায়। ওই সালটা ছিল মেবি 2004 কি 5 এর দিকে। সেই সময় আসলে মানে 2004 এর দিকে ছিল। বাট ওই সময় আসলে অত মোবাইল বা ইন্টারনেট, ফেসবুক এগুলো ছিল না। বেশিরভাগ ভালোবাসাবাসিগুলো হতো ফোনের মাধ্যমে। মানে ফোনের মাধ্যমে হচ্ছে রিলেশনগুলো, মানে সরি, চিঠিপত্রের মাধ্যমে হচ্ছে রিলেশনগুলো হইতো। সব মানে চিঠিপত্রই ছিল। তখন মোবাইলের ছিল না বললেই চলে আরকি। আর ওই সময়ের মোবাইল ইউজ করার ব্যাপারটা ছিল অন্যরকম। যদিও কারো ঘরে মোবাইল থাকতো, ওই মোবাইল ব্যবহার করার জন্য ওই সময় টিভির যেরকম এন্টিনিয়ার হয়, এখনকার এই সমাজের ছেলেমেয়েগুলো হয়তো সেটা চিনবে না। আমরা আগে টিভি দেখার জন্য এন্টিনিয়ার ব্যবহার করতাম। আর ওইরকম মোবাইলের নেটওয়ার্ক আনার জন্য এন্টিনিয়ার ব্যবহার করা হতো। একটা বাঁশের মাথায় হচ্ছে একটা হেলিকপ্টারের মতো বা বিমানের মতো একটা জিনিস বেঁধে দিত, ওইটা উপরে দিত, তারপরে নেটওয়ার্ক আসতো। ওই নেটওয়ার্কে কথা বলতো। তো সেই সময় যেহেতু মোবাইলের প্রচলন নাই, এরকম চিঠিপত্রের মাধ্যমে প্রেমগুলো হতো। তো যখন পরীক্ষাটা শেষ হয়ে গেল, মানে শেষের পরীক্ষার দিন, হঠাৎ করে রত্না, আমি তো রত্নাকে আন্টি বলে ডাকতাম, ওই রত্না আন্টি আমাকে একটা চিঠি দিল। আমাকে বলতেছে এই চিঠিটা পড়ে যার চিঠি তাকে পৌঁছায় দিও, এটা বলে। আমি তখন বললাম যে চিঠি, আমি যার চিঠি তাকে পৌঁছায় দিব, আমি কেন পড়বো? তো উনি আমাকে বলে যে চিঠি পড়লেই তুমি বুঝতে পারবা যে চিঠিটা কার। আমি তখন অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, আমি চিঠি পড়ে কীভাবে বুঝবো চিঠি কার? আপনি বলেন চিঠি কার। আমি মনে করলাম যে উনি হয়তো কাউকে ভালোবাসে, চিঠিটা তার কাছে দিয়ে দিবে। উনি আমাকে বলে যে না, তুমি পইড়া তারপরে চিঠিটা দিয়ে দিবা, যার চিঠি তাকে পৌঁছায় দিবা। আমি তখন বললাম যে তো যার চিঠি তাকে পৌঁছে দিব, সে যদি উত্তর দেয় এটা কীভাবে দিব? উনি বলে হ্যাঁ, উত্তর দিলে আমাদের ঘরে নিয়ে আসবা, আমাদের বাসায় এনে দিয়ে যাবা। আমি তখন বললাম যে ওকে ফাইন, ঠিক আছে। পরে এভাবেই চলতেছিল। দেন উনি আমাকে চিঠিটা দিল। দেওয়ার পর আমি তখন আসলাম আর বলল যে চিঠির ব্যাপারটা যাতে আমি আমার খালামণিকেও না বলি। আমি তখন কাউকেই বললাম না।
চিঠি নিয়ে ঘরে আসলাম। আসার পরে এটা খুললাম। খুলে আমি এটা পড়তেছিলাম। অ্যান্ড চিঠিটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আমি যেটা বুঝলাম যে ওই রত্না চিঠিটা সম্পূর্ণ আমাকে দিয়েছে এবং শেষে লিখেছে, "প্রিয়তম জাহাঙ্গীর।" এরকম করে মানে খুব সুন্দর করে চিঠির ভাষাগুলা ছিল। আমি তখন খুব অবাক হয়ে গেলাম। যিনি আমার বয়সেরও ১ বৎসরের সিনিয়র এবং পরে আমার আপন মায়ের ছোট মানে আপন মায়ের ছোট বোনের ক্লাসমেট, আমার খালামণির ক্লাসমেট। তো এরকম একটা মেয়ে আমাকে প্রেমের প্রপোজাল পাঠালো। ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে। আমি তখন মানে কিভাবে রিপ্লাই করব বুঝতে পারতেছি না। ৩ দিন কেটে গেল। আমি চিঠির কোনো রিপ্লাই দিই না। ৩ দিন পরে ওই রত্না খালামণি হচ্ছে আমাদের বাসায় আসছে। মানে আমার খালামণির কাছে আসছে। আইসা আমার সাথে দেখা হওয়ার পর জিজ্ঞেস করে, "কি ব্যাপার জাহাঙ্গীর? তোমাকে যে চিঠি দিয়েছিলাম, চিঠিটা যথা জায়গায় পৌঁছায় দিছো?" আমি বললাম, "হ্যাঁ, যার চিঠি তার কাছে পৌঁছায় দিছি।" তো আমাকে বলে, "সে কোনো রিপ্লাই দেয় নাই?" আমি বলি, "সে আসলে চিন্তা ভাবনা করতেছে যে রিপ্লাই কী দিবে।" ওই তখন আমাকে বলতেছে, "খুব তাড়াতাড়ি রিপ্লাইটা দিতে বইলো, কারণ আমার তো অপেক্ষা সহ্য হয় না।" তো এরপরে রাতের বেলা আমি তখন চিঠিটার উত্তর লিখি যে, "মা আর খালামণির মাঝে তো কোনো পার্থক্য নাই। আমি তো আপনাকে খালামণি বলেই ডাকি। কিভাবে আমি আপনাকে ভালোবাসবো?" ওরকম করে মানে চিঠির ভাষায় মোটামুটি অনেকগুলো কথাবার্তা আমাকে লিখে পাঠায়। পাঠানোর পরে আমি ওনার বাসায় গিয়ে দিয়ে আসি। এরপরে উনি ওটা রিপ্লাই করে, তাও আবার চিঠির মাধ্যমে। রিপ্লাই করে আমাকে বলে যে উনি নাকি ছোটবেলায় যথেষ্ট মেধাবী ছিল। উনি নাকি আমাকে বলে উনি নাকি ক্লাস 3 তে পড়ে নাই। ক্লাস 2 থেকে উনি ক্লাস 4 এ উঠে গেছে। মানে যথেষ্ট মেধা ভালো থাকার কারণে উনি এক ক্লাস ড্রপ দিয়ে আরেক ক্লাস উঠে গেছে। তো সেক্ষেত্রে হিসাব করতে গেলে নাকি উনি আমার ক্লাসমেটই হবে। ওরকম করে আমাকে মানে বুঝায়-টুজায় খুব সুন্দর করে বলে। এরপরে আমি ব্যাপারটা নিয়ে চিন্তা করতেছি যে আসলে কী করা যায়? আমি কিন্তু ছোট হলেও ভালোবাসার ব্যাপারে অনেক বেশি সেনসিটিভ। আমি আমি চিন্তা করি যে ভালোবাসলে লাইফে এমন একটা পার্সনকে ভালোবাসবো, যাকে দিয়ে আমি আমার বাকি জীবনটা কাটাতে পারবো। আমি কখনো নোংরা ভালোবাসার সাথে জড়াবো না। প্রয়োজনে ভালোবাসবোই না। যাকে বিয়ে করব তাকেই ভালোবাসবো। সেজন্য উনার ওই প্রস্তাবটাকে আমি বারবার একেকটা এক্সকিউজ দিয়ে ঘোরাচ্ছিলাম। এভাবে ঘোরাতে প্রায় ১ মাসের মতো কেটে গেল। কোনো রকমের রেসপন্স আমিও ওভাবে ভালো করে দিচ্ছি না। বাট উনি প্রপোজাল করেই যাচ্ছে। ১ মাস পরে একদিন আমার খালামণি আমাকে বলে, আমাকে বলে, "জাহাঙ্গীর, তোরে একটা কথা বলি, তুই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবি।" ওরকম করে বলে। আমি তখন বললাম যে, ঠিক আছে, বলো কী বলবা?" আমাকে তখন বলতেছে, "আচ্ছা, তোর সাথে কি রত্নার কোনো সম্পর্ক আছে?" ওরকম করে হঠাৎ করে বলে। তো যখন এরকম করে বলে আমি তখন খুব ভয় পেয়ে যাই। কারণ আমার খালামণি কিন্তু সব ব্যাপারই আমার মায়ের সাথে শেয়ার করে। আমি ভয় পাই যদি মাকে একটাবারের জন্য বলে দেয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর আমার মা কিন্তু এই প্রেম ভালোবাসার ব্যাপারগুলো থেকে সবসময় দূরে থাকতে আমাকে বলছিল। পরে আমি বললাম যে, "না খালামণি, আমার তো রত্নার সাথে কোনো সম্পর্ক নেই।" পরে খালামণি আমাকে বলতেছে, "তুই মিথ্যে বলিস না।" আমি বললাম যে, "তুমি কি করে বুঝলা?" পরে বলে, "আমি দেখলাম যে রত্না হাতের মধ্যে মানে হচ্ছে মেহেদি দিয়ে তোর নামটা লিখছে প্লাস দিয়ে ওর নামটা লিখছে।" আমি তখন বললাম যে, "এত ছোট একটা হাতের ভিতরে আমার জাহাঙ্গীর নামটা এত বড় কিভাবে লিখছে?" উনি তখন বলে যে, "জে লিখছে প্লাস আর লিখছে।" আমি তখন বললাম যে ওই সময় কিন্তু মানে ওই সালটা ২০০৩, ৪ বা ৫, ৬ ওই সালগুলোতে কিন্তু আপনারা দেখবেন যে এই জিনিসগুলো প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ওই একটা ব্যাপারই হইতো। আপনি যাকে ভালোবাসেন তার নামের ১ম অক্ষর এবং আপনার অক্ষর দিয়ে আমরা এরকম প্লাস দিয়ে A প্লাস B, A প্লাস C, A প্লাস হচ্ছে L, A প্লাস M ওরকম করে লাভ লিখে লাভের ভিতরে ওই সময়টা খুব প্রচলন ছিল আরকি। ওরকম ব্যাপারগুলা ছিল। তো আমি তখন মানে একটু অবাক হয়ে খালামণিকে জিজ্ঞেস করতেছিলাম যে, "তুমি যে দিয়ে তো অনেক কিছু হইতে পারে। শুধু জাহাঙ্গীর না, জুবাইর হতে পারে, জামশেদ হতে পারে, জাহিদ হতে পারে।" পরে খালামণি আমাকে বলে যে, "না, আমি অলওয়েজ ওর মুখে তোর প্রশংসা শুনি। তোর নাকি আমার চুলগুলো কিন্তু অনেক লম্বা ছিল এবং আমি মোটামুটি দেখতে অনেক সুন্দর ছিলাম।" তো বলে যে, "তুই নাকি দেখতে অনেক সুন্দর, তোর মাথার চুল অনেক লম্বা, তুই কথা বললে চুলগুলা নড়াচড়া করে, তোর লুকিং অনেক সুন্দর।" ও অনেক তোর প্রশংসা করছে। তার মানে আমি সিউর যে ও তোকে পছন্দ করে। অ্যান্ড তোর ব্যাপার থেকে কি? আমি তখন বললাম যে, "খালামণি, আ আমি বুঝতে পারতেছি না তুমি আসলে কি বলতে চাচ্ছ?" আমার খালামণি তখন ডিরেক্টলি আমাকে একদম খোলাখুলিভাবে বলে যে, আমাকে এরকম করে বলে যে, "রত্না মেয়েটা অনেক ভালো। ও আমার খুব ঘনিষ্ঠ একটা বান্ধবী। ও নিজেই আমাকে বলছে যে ঘটনাগুলো ও তোকে পছন্দ করে। আমি এতক্ষণ তোকে যা বলছিলাম এগুলা জাস্ট তোর সাথে দুষ্টামি করতেছিলাম। আসলে ও আমার মাধ্যমে তোকে প্রপোজাল পাঠাইছে।" আমি তখন বললাম, "খালামণি শোনো, তুমি তো জানো যে আমি তোমার কি হই আর রত্না তোমার কি হয়?" পরে উনি বলতেছে যে, "রত্নার সাথে তো তোর কোনো ব্লাডের সম্পর্ক নাই। ও যদি তোকে ভালোবাসে তাহলে তুই ওকে ভালোবাসবি।" আমি তখন বললাম, "আমি ওকে বিয়ে করতে পারবো? ও আমার থেকে ১ বছরের সিনিয়র। কিভাবে?" তখন খালামণি আমাকে বলতেছিল যে, "এই মেয়েটা অনেক দূর
পর্যন্ত পড়াশোনা করবে। অ্যান্ড পড়াশোনা করে তারপরে তার মানে সে লাইফে নিজের পায়ে দাঁড়াবে, এরপরে তার বিয়ে হবে। তার বাবা কিন্তু আবার আর্মিতে চাকরি করতো। তো এই জন্য বলতেছে যে আর্মিতে যেহেতু কাজ করে মানে ওকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করিয়ে চাকরি বাকরি করাবে, তারপরে বিয়ে দিবে। তো সেই পর্যন্ত তুই প্রতিষ্ঠিত হয়ে যেতে পারবি এবং রত্নার সাথে যদি তোর বিয়ে হয় তাহলে আমি অনেক খুশি হব। মানে খালামণি যখন ওরকম করে বলে অ্যান্ড তখন থেকে আমার মনের ভিতর সত্যিকার অর্থে ওই রত্নাকে নিয়ে এক ছোট্ট সুখের স্বপ্ন অঙ্কন হতে শুরু হয়। আমি সেই মুহূর্তটার পর থেকে প্রতিটা মুহূর্তে রত্নাকে ফিল করতে থাকি এবং ওই খালামণির কথার পরে আমি রত্নার চিঠির মধ্যে লিখে ফেলেছি আমাকে ভালোবাসি। আমার মনে আছে কনকনে শীতের মধ্যে আমার খালামণি তার গায়ের চাদরটা আমার গায়ে দিয়ে দিত, দিয়ে বলতো যা রত্নার সাথে দেখা করে আয়। আমি ওই খালের পাড় দিয়ে হেঁটে হেঁটে রত্নাদের বাড়িতে যাইতাম, রত্নার সাথে দেখা করে আসতাম। রাতের ওই জোনাকির মাঝে আমরা দুজনে হারিয়ে যেতাম। আমাদের মিষ্টি প্রেমের ভালোবাসার সম্পর্কটা এতটাই গভীর ছিল যে একটা মানুষ আর একটা মানুষের নিঃশ্বাস আর প্রশ্বাসে মিশে থাকতাম। আমার এরকমও মনে আছে যে আমার খালামণি আমাকে রত্নাকে একসাথ করে দেওয়ার জন্য, আমাদের মাঝে যদি কোনো ঝগড়া হইতো, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতো, তখন আমাদের দুজনকে একসাথ করে দেওয়ার জন্য খালামণি জান প্রাণ চেষ্টা করতো। খালামণি একটা কথাই সবসময় বলতো যে যত যাই হোক, যতই কিছু হোক, তোরা কখনো কেউ কাউকে ছেড়ে যাস না, তোরা দুজন দুজনকে অনেক ভালোবাসবে এবং তোদের এই ভালোবাসা দেখলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে। ওরকম করে কয়েকটা মাস সম্পর্কটা চলার পরেই হঠাৎ করে আমার খালামণির বিয়ে ঠিক হয়ে যায়। এক প্রবাসী ছেলের সাথে খালামণির বিয়ে ঠিক হয় এবং ওখানে খালামণিকে বিয়ে দিয়ে দেবে আমার মা এবং বাকি যে খালামণিগুলো আছে এবং আমার নানুমণির সবাই মিলে সিদ্ধান্ত নেয়। তো খালামণির বিয়ের দিন মোটামুটি আমরা সবাই মিলে অনেক বেশি হ্যাপি, মানে আর মানে সবাই অত্যন্ত খুশি, সবাই ইয়ে করবে। তখন আবার ওই যে ইয়ে ছিল কামরুল ছিল, কামরুল কিন্তু আমার খালামণির কাছ থেকে সম্পূর্ণ সরে গেছে ওইটার পর থেকে। পরে খালামণির ওইখানে বিয়ে এবং বিয়ের দিন আমরা প্রচুর পরিমাণ মজা করি। বিশেষ করে বিয়ের ওই রাতের গল্পটা আমি কোনোদিনও বলবো না। আমার মনে আছে একটা কালো জামা পরেছিল রত্না। ওই কালো জামার ভিতরে গোল্ডেন কালার কিছু পুঁতি বসানো ছিল। ওই পুঁতিগুলো চাঁদের আলোতে ঝলমল করে জ্বলতেছিল। আমি আমি কসম করে বলতে পারি যদি তার দিকে কেউ তাকায় কেউ বলবে না যে এটা মাটি দিয়ে বানানো কোনো একটা মানুষ, সবাই বলবে যে এটা আগুনের সৃষ্টি করা কোনো এক পরী। এত সুন্দর ছিল সে দেখতে, তার চোখের চাহনি, মুখের কথা এবং তার তার শরীরের প্রতিটা অঙ্গ যেন আমাকে পাগল করে তোলে। আমি জানি সে আমার ১ বছরের সিনিয়র, কিন্তু তারপরেও আমি তার মাঝে হারিয়ে যাই। এক নতুন প্রেমের, নতুন ভালোবাসার, নতুন মুগ্ধতায় আমি জীবনকে গুছিয়ে ফেলি। আমি তখন তার সাথে নিজের সমস্ত কিছু মিলিয়ে ফেলি। আর সে রাতে ওই আমার খালামণির গায়ে হলুদের রাতে আমার তার সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা আসলে আমার মোটেও ইচ্ছা ছিল না। কিন্তু এরপরেও নির্জন জায়গায় দুজনে একাকিত্ব থাকায় এবং দুজনে অনেক বেশি উৎফুল্ল থাকায় আমাদের মাঝে সম্পর্কটা হয়ে যায় এবং ওই সম্পর্কটা হওয়ার পর থেকে আমি রত্নাকে মনে প্রাণে ভালোবাসতে শুরু করি। আমি ভাবি পৃথিবী যেদিকে যাই হোক আমি রত্নাকেই বিয়ে করব এবং রত্নাকে নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটাবো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে তখন হলো কি আমার খালামণির বিয়ে শাদী কমপ্লিট হয়ে গেল এবং রত্নাও তখন ওই এলাকারই আমার নানুবাড়ি এলাকায় কোনো একটা কলেজে ভর্তি হয়েছে। ও তখন কলেজে পড়াশোনা করতো অ্যান্ড আমি তখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম। এই সময় কিন্তু আমি রত্নাকে খুব হেল্প করতাম। এই ব্যাপারটা আমি বলতে ভুলে গেছিলাম। রত্নার পারিবারিক অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। ওর ওর বাবা আর্মিতে চাকরি করতো, এটা ঠিক আছে, কিন্তু এরপরও একজন আর্মি পার্সন কত টাকায় বা মাস শেষে বেতন পায়। এই জন্য আমি ওকে প্রচুর পরিমাণে হেল্প করতাম, অনেক টাকা পয়সা দিতাম, অনেকভাবে সাহায্য সহযোগিতা করতাম। একরকম আমার টাকায় ও চলতো, এক্সট্রা কোনো টাকাও নিত না। তো সেই সুবাদে আমি যখন এসএসসি পরীক্ষা দিব ও তখন কলেজে ভর্তি এবং কলেজে ভর্তি হওয়ার টাকাটাও আমি দিই। তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট করি এবং রেজাল্টের পরে আমার মা তখন সিদ্ধান্ত নিল যে খালামণির যেহেতু বিয়ে হয়ে গেছে ওই নানু বাড়িতে শুধু আমার নানু আছে, তাহলে নানুকে কেন ওখানে রাখবে। আমার মা তখন সিদ্ধান্ত নিল যে নানু বাড়িতে তালা মেরে হাঁস মুরগি সব কিছু বিক্রি করে আমার নানুকে আর আমাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। মার ওই সিদ্ধান্ততে সাড়া দিল আমার বাকি খালামণিগুলো। ঠিক যেমন কথা তেমন কাজ। এসএসসি পরীক্ষার পরে আমার নানুমণি আর আমি তখন আমার নানুমণির বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে চলে আসি। যখন আমাদের বাড়িতে চলে আসি তখন কিন্তু রত্নার সাথে আর আমার দেখা হয় না। তখনকার কিন্তু মোবাইলের জামানা ছিল না যে আমি মোবাইলে রত্নার সাথে দেখা করতে পারবো। রত্নার সাথে আমার সম্পর্কটা ছিল শুধুমাত্র চিঠিপত্রের মাধ্যমে। রত্না আমার কাছে চিঠি লিখতো, আমি ওর কাছে চিঠি লিখতাম। আমার মনে আছে আমি সাইকেল চালিয়ে মাইলের পর মাইল অতিক্রম করে বুক পকেটে একটা সাদা কাগজে মনের কথাগুলো লিখে আমি রত্নার হাতে দিয়ে আসতাম এবং এর পরের দিন এই
চিঠির উত্তরের জন্য আমি চাইতাম। আমার ভালোবাসাটা লাইলি মজনু, শিরি ফরহাদ, রাধাকৃষ্ণ আর রামমোহন রায়কেও হার মানিয়ে দিবে। দিনের পর দিন সম্পর্কটা এতটাই গভীর হয়ে যায় যে আমি রত্নাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারি না। একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে রত্না আমার কাছ থেকে অনেক দূরে। ও কোথায় থাকে, কী করে, কার সাথে কী করে, আমার তখন প্রচণ্ড ভয় লাগতেছিল। একটা পর্যায়ে আমি রত্নাকে সরাসরি বিয়ের প্রপোজাল দিই। আমি বলি যে, "রত্না, আমি তোমাকে বিয়ে করব। তুমি যদি রাজি থাকো, তুমি তোমার পরিবারের সাথে কথাবার্তা বলো এবং সব কিছু যদি ঠিক থাকে আমি তাহলে আমার বাবাকে এবং আমার মাকে বলে আমি এই সম্পর্কের একটা পরিচয় দিতে চাই।" ও তখন আমাকে বলতেছিল যে, "আমি মেয়ে হয়ে কীভাবে আমার মা-বাবার কাছে বলব? বরং তুমি তোমার বাবা-মাকে দিয়ে আমার বাবা-মায়ের কাছে প্রস্তাব পাঠাও।" ওরকম করে যখন ও আমাকে বলে, দেন আমি এই ব্যাপারটা হচ্ছে আমার ওই বিয়ে হয়ে যাওয়া খালামণির কাছে বলি। বিয়ে হয়ে যাওয়া খালামণির কাছে বলার পরে খালামণি আমি জানি না যে কেন ওই সময় আমাকে হঠাৎ করে বলতেছে যে, "তুই রত্নার কাছ থেকে সরে যা।" এটা যখন আমাকে বলে আমি তখন মনে মনে অবাক হয়ে যাই। কী ব্যাপার, খালামণি এরকম করে কেন বলতেছে? কারণ একসময় খালামণি কিন্তু আমাকে বলছিল যে আমি যদি রত্নাকে বিয়ে করি তাহলে খালামণি সবচেয়ে বেশি খুশি হবে। তাহলে সেই খালামণি এখন আমাকে বলতেছে রত্নার কাছ থেকে সরে যাওয়ার জন্য। ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি তখন খালামণিকে বলি যে, "খালামণি, তোমার প্রবলেমটা কোথায়? আমাকে তুমি বুঝিয়ে বলো। কী কারণে? কী দোষে? কেন তুমি বলতেছো রত্নার কাছ থেকে আমি সরে যাওয়ার জন্য?" আমার খালামণি আমাকে বলে, "আমি তোর ভালোর জন্যই বলতেছি। যেহেতু তুই আমার বড় বোনের ছেলে, আমি চাই না তোর জীবনটা নষ্ট হয়ে যাক।" আমি তখন বলি, "রত্নাকে ভালোবাসলে কি আমার জীবনটা নষ্ট হয়ে যাবে?" উনি তখন বলে যে, "রত্না আমার এক চোখ, তুই আমার এক চোখ। আমি একটা চোখ নষ্ট করে আরেকটা চোখকে বাঁচাতে পারবো না। আমি যেটা বলেছি তুই সেটাই কর।" আমি কিন্তু তখন রত্নাকে এতটাই ভালোবাসি, যদি স্বয়ং আমার বাবা-মাও বলে রত্নার কাছ থেকে সরে যাওয়ার জন্য, আমি সেটাও পারব না। সেখানে খালামণি তো অনেক দূরের কথা। আমি তখন প্রচুর পরিমাণ বিপাকে পড়ে গেলাম। আমি তখন বললাম যে, "না খালামণি, আমি রত্নাকে ছাড়তে পারব না। আমি তাকে অনেক ভালোবাসি।" খালামণির কথাকে ওভারটেক করে আমি তখন রত্নার সাথে সম্পর্কটা সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম। তখন আমি খুব ভয় পাচ্ছিলাম আমার মাকে বলার জন্য এবং আমার নানুকে বলার জন্য। কারণ আমার মা আর নানু বললে, যেহেতু আমার খালামণি ছিল সবচেয়ে বড় সাপোর্ট, আমার খালামণিকে জিজ্ঞেস করবে। আর খালামণিকে জিজ্ঞেস করলে খালামণি যেহেতু আমাকেই মানা করছে, তার মানে আমার মাকেও মানা করবে, নানুমণিকেও মানা করবে যে এই মেয়েকে আমার মানে ওই মেয়েকে আমার বউ বানানোর জন্য। তখন আমি খুব টেনশনে পড়ে গেলাম। আমি জানি যে এভাবে সম্পর্কটা সামনের দিকে যাবে না। ঠিক তারই ১ মাস পরে রত্না আমাকে হঠাৎ করে কান্নাকাটি করে বলতেছে, আমরা কিন্তু দেখা করতাম। মানে ২-৩ দিন পর, পর আমি অনেক কষ্ট করে তার সাথে দেখা করে আসতাম। রত্না আমাকে বলতেছে যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আমাকে বলে যে এরকম আমার নানু বাড়ির একটা ছেলের সাথে আমার মানে বিয়ের কথাবার্তা মোটামুটি ফাইনালের পথে। আমি এখন কী করব কিছুই বুঝতে পারতেছি না। মানে ও খুব কান্নাকাটি করে, প্রচুর কান্নাকাটি করে। আমার তখন মানে এত পরিমাণের কষ্ট লাগছে, আমি তো তাকে খুব ভালোবাসি। আর আমি তোকে ছাড়া মানে অন্য কোনো কিছু থিঙ্কই করতে পারি না। আমি তখন বলি যে, "তাহলে তুমি কী বলতেছ? তুমি কী চাচ্ছ?" আমাকে বলে, "আমরা যদি দুজন দুজনকে পেতে হয় তাহলে আমাদের কাছে একটাই রাস্তা খোলা আছে, আর সেটা হচ্ছে পালিয়ে যাওয়া। আমরা যদি পালিয়ে যাই তাহলে দুজন দুজনকে পাবো। এছাড়া একজন আরেকজনকে পাওয়ার কোনো রকমের রাস্তা খোলা নাই।" আমি তখন বললাম, "পালিয়ে গেলে তুমি তো আমার চেয়ে ১ বছরের সিনিয়র, তুমি তো আমার চেয়ে অনেক ভালো বুঝো।" আমাকে বলে, "হ্যাঁ, পালিয়ে যাওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বেটার হবে। চল আমরা পালিয়ে যাই এবং পালিয়ে গিয়ে চট্টগ্রাম শহরে গিয়ে আমরা কিছু একটা করি।" ও আমাকে তখন বলতেছে, "শোনো, কিন্তু পালিয়ে যে যাবা আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে। কারণ তুমি কিন্তু বয়স অনেক ছোট। তুমি কিন্তু দৌড়ে কোনো ভারী কাজ করতে পারবা না। তো এজন্য তোমাকে কিছু টাকা-পয়সা আনতে হবে। ঘর থেকে কিছু টাকা-পয়সা আনবা এবং মোটামুটি ভালো অ্যামাউন্ট আনবা, যেটা দিয়ে তুমি চট্টগ্রামে একটা ভালো ব্যবসা-বাণিজ্য শুরু করতে পারো। ভালো একটা ব্যবসা-বাণিজ্য শুরু করতে পারো, তাহলেই দেখা যাবে যে মোটামুটি তুমি মানে ভালো কিছু করতে পারবা।" এটা আমাকে বলে। আর আমার এই রিলেশনের ব্যাপারটা কিছুটা হচ্ছে ওর মানে রত্নার এলাকার মানে বাড়ির আশেপাশের বান্ধবী-টান্ধবী অনেকেই জানতো। রত্নার বান্ধবীটা যেহেতু আমার খালামণির ব্যাপারটা জানতো, খালামণি অনেকের কাছে বলছে। তো ওই রত্নার অনেক বান্ধবীরা জানতো, রত্নার বাড়ির অনেক মানুষগুলোই জানতো। পরে তারাও মানে জানতো। এজন্য আমি তখন বললাম যে, "ঠিক আছে।" আমি তখন কী করলাম, এই থেকে মানে এই যেদিন ও আমাকে এটা বলছিল তার ২ দিন পরেই আমার তখন ঘরের মধ্যে কিন্তু আমার বাবার অনেক গয়নাগাটি ছিল। আমার বাবা কিন্তু কী করতো, মানে প্রতিবারে আসার জন্য আমার মায়ের জন্য স্বর্ণের চেইন নিয়ে আসতো এবং হচ্ছে নেকলেস নিয়ে আসতো। মানে প্রতিবারে বাবা এমন কোনো বার নাই যে আসার সময় কিছু আনতো না। এইজন্য আমাদের ঘরে প্রায় ১ কেজির চেয়েও মনে হয়, আমার মনে হয় যে ১ কেজির মতোই হবে, এত বেশি স্বর্ণ গয়না ছিল, এত গোল্ডের জিনিস ছিল। আমি তখন চিন্তা করলাম যে যেহেতু আমি চলেই যাবো, তাহলে আমাকে কোনো ব্যবসা করতে হবে। আর চট্টগ্রামে শহরে গিয়ে তো একটা যদি আমি ব্যবসা স্টার্ট করি তাহলে আমার ম্যাক্সিমাম ১০-১৫ লাখ টাকা তো লাগবেই।
একটা ব্যবসা স্টার্ট করতে হলে ১০-১৫ লাখ টাকা লাগবে। আর আমি যদি ব্যবসা করব আমি একটা ভালো ব্যবসা স্টার্ট করব। এইজন্য আমি তখন মায়ের কলিজায় আঘাত দিয়ে মায়ের ঘরের ওই সমস্ত গয়নাগাটিগুলো নিয়ে পালিয়ে যাই। আর আমি এটা নিয়ে পালাতে সক্ষম হই কারণ হচ্ছে আমার মায়ের যত রকমের চাবি বা যা কিছু আছে সবকিছু আমার কাছে ছিল। যেহেতু আমি বড় ছেলে, আমার বাবা যে টাকা পাঠাইতো মায়ের অ্যাকাউন্টে, আমি নিজে গিয়ে কিন্তু মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা উঠায় আনতাম। এইজন্য ঘরের চাবি, গয়নাগাটি এগুলো সবকিছুই আমি বড় ছেলে হিসাবে আমার কাছেই থাকতো। তো সেদিন রাত্রেবেলা আমার মনে আছে মঙ্গলবার রাত ছিল। আমি তখন এই গয়নাগাটিগুলো নিয়া রাত ১টার দিকে আমাদের এলাকার আমাদের এলাকাতে মোটরসাইকেলেই বেশি চলতো। মোটরসাইকেলে করে যাত্রী পারাপার করা হতো। ওই মোটরসাইকেলের একটা ভাইয়া করে আমি তখন আমার ওই নানু বাড়ির এলাকাতে যাই এবং সেখান থেকে ওই সময় ছিল টেম্পো, সিএনজি কিন্তু ছিল না। ওই টেম্পো যোগে আমি তখন হচ্ছে রত্নাকে নিয়ে চলে যাই চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম শহরে যাওয়ার পরে আমি আর রত্না একটা বাসা ভাড়া করি। অ্যান্ড বাসাটা রত্না আগেই ঠিক করে রাখে। ওইটা আতরে ডিপো বলে একটা জায়গা আছে চট্টগ্রামে, ওখানে। রত্না যখন বাসাটা ভাড়া করে আমি তখন সেম বাসায় রত্নাকে নিয়ে উঠি। উঠার পরে তো রত্না আমার সাথে থাকতেছে। আমি তখন তাকে বললাম যে আমরা এট ফার্স্ট বিয়ের কাজটা কমপ্লিট করে ফেলি, অ্যান্ড বিয়েটা কমপ্লিট করলে আমরা তখন বাকি কাজটা করব। ও আমাকে কিন্তু সত্যিকার অর্থে আমার সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আমার বিয়ের বয়স এখনও হয় নাই। তো আমার যেহেতু বিয়ের বয়স হয় নাই, আমি তখন চিন্তা করতে ও আমাকে বলতেছে যে বিয়ের বয়স যেহেতু তোমার হয় নাই, এখন তোমাকে বের করতে হবে, লাইক হচ্ছে তোমাকে বের করতে হবে যে জন্ম নিবন্ধনের বাড়িয়ে তোমাকে এটা করতে হবে। তো এইটা করতে কিন্তু সময় লাগবে। আমি ওখানকারই কমিশনার, চট্টগ্রামের একজন কমিশনারের সাথে কথাবার্তা বললাম। উনি আমাকে 15 ডেজের মতো সময় দিচ্ছে যে ১৫ দিনের ভিতরে উনি এটা করে দিবে। তো তখন যে গয়নাগাটিগুলো ছিল, ওই গয়নাগাটিগুলো সব কিছু হচ্ছে রত্নার কাছে ছিল। আমরা একটা বাসা ভাড়া করি, ও বাসায় এক রুমে আমি থাকি, আরেক রুমে রত্না থাকে। রত্না আমাকে বারবার যদিও আমার টার্গেট ছিল যে আমরা দুজনে এক রুমে থাকবো, একইভাবে থাকবো, কিন্তু রত্না এটাতে রাজি হচ্ছে না। রত্না বলতেছে যে আমরা এখনো বিয়ে করিনি, আমরা এখনো হাজব্যান্ড ওয়াইফ হই নাই, সুতরাং হাজব্যান্ড ওয়াইফ না হলে কীভাবে এক রুমে দুজন থাকবো, এটা ভালো দেখে না। তুমি এক রুমে থাকবা, আমি আর এক রুমে থাকবো। এইভাবে যখন আমাকে বলে, তো আমি তখন এক রুমে থাকি, রত্না তখন আরেক রুমে থাকি। কমিশনারের কাছে দৌড়াচ্ছি জন্ম নিবন্ধনটার ডেটা বাড়ানোর জন্য, আর এদিক দিয়ে ব্যবসা করার জন্য এখানে সেখানে বিভিন্ন জায়গায় কথা বলতেছে যে কোথায় আসলে ব্যবসা স্টার্ট করা যায়, ব্যবসা করা যায়। কিন্তু কোথাও আমি ওরকম কোনো ভালো সুযোগ পাচ্ছি না, এবং সেটাও ১৫ দিনের কথা বলে আস্তে আস্তে দিনটা বাড়াচ্ছে। প্রায় ২০ দিনের মতো হয়ে গেছে। আমি এখানেও কোনো কিছু করতে পারতেছি না, ওইখানেও কোনো কিছু করতে পারতেছি না। এমতো অবস্থায় একদিন ও আমাকে বলতেছে যে আমি আবার আরেকটা ব্যাপার ওখানে খুব খেয়াল করতাম। যখন আমি ওর সাথে আমার কিন্তু শারীরিক সম্পর্ক আমার খালামণির বিয়েতে হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখতাম যে ও আমার সাথে পালিয়ে আসার পর থেকে কেমন জানি একটা ডিসট্যান্স তৈরি করে রাখে। একটা ভালো স্পেস ও রাখে। ও আমাকে বলে যে ও এখন থেকে নামাজ পড়ে, দিনের পথে চলে, ইসলামের পথে চলে, এবং ওর টার্গেট হচ্ছে যে ও যদি আমার সাথে কোনো রকমের বিয়ে-শাদির আগে ও কোনো রকমের সম্পর্কে আমার সাথে জড়াবে না। বিয়ে-শাদী হবে এবং বিয়ে-শাদির পরেও আমার সাথে স্বামী-স্ত্রী সম্পর্ক করবে, এর আগে করবে না। তো আমিও তখন এভাবেই চলতেছিলাম। কিছুদিন কয়েকটা দিন পরে ২০ দিন পরে একদিন হঠাৎ করে রাতের বেলায় আমি রাত প্রায় ওই সময় আনুমানিক প্রায় আমার মনে হয় যে ৩টার মতো বাজে। আমার ঘুম যখন ভাঙে, আমার হাতে একটা ঘড়ি ছিল। ওই সময় কিন্তু একটা ঘড়িরও অনেক ডিমান্ড ছিল, দাম ছিল। আমি ওই ঘড়ির মধ্যে দিয়ে রাত ৩টা বাজে। আমি তখন একটা স্বপ্নে দেখছিলাম। স্বপ্ন দেখছিলাম কি যে আমি স্বপ্ন দেখছিলাম এরকম যে একটা সাপ এসে রত্নার রুমের ভিতরে ঢুকছে, এবং রুমের ভিতরে ঢুকছে, রত্নাকে কামড় দিতেছে। রত্না বাঁচার জন্য অনেক চিল্লাচিল্লি করতেছে। ওইরকম একটা স্বপ্ন দেখে আমার তখন ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি রত্নার রুমের মধ্যে আসি। আসার পর আমি তখন রত্নার রুমের দরজা ঠকঠক করে শব্দ করতেছি। শব্দ করতে করতে যখন আস্তে করে ধাক্কা দিচ্ছিলাম, তখনই রুমটা খুলে আমি তখন দেখলাম যে রুমের ভিতরে রত্না নাই। তো রত্না নাই, আমি তখন খুব বিপাকে পড়ে গেলাম। কিরে, রত্না কোথায় গেল? আর ওর কাছে কোনো ফোনও ছিল না, আর আমার কাছেও কোনো মোবাইল ফোন নাই। ওই সময় মোবাইল ফোন ছিল না। তখন আমি চিন্তা করতেছি কি ও কোথায় চলে গেল? ঘরের দরজা খোলা, ও গেলটা কোথায়? আমি কিছুই বুঝতে পারছি না। আমি একরকম প্রায় পাগলের মতো হয়ে গেছি, মাথা ঘুরাচ্ছে আমার। দেখতে দেখতে সকাল হয়। সকাল হওয়ার পরে আমি তখন বিভিন্ন জায়গায় বুঝতে পারতেছিলাম না যে আমি কোন পথটা অবলম্বন করব, কোথায় যাব। আমি তখন ওকে পাচ্ছি না। না পাওয়ার পরে আমি তখন দিশকুল সব কিছু ভুলে আমার ওই খালামণির শ্বশুরবাড়িতে যাই। আমার হচ্ছে যে ছোটো খালামণি, যে খালামণি আমার এই সম্পর্কটা আগ থেকে জানতো, রত্নার বান্ধবী।
আমি ওই খালামণির বাসায় গিয়ে খালামণিকে ধরি, বলি যে, "খালামণি এই ঘটনা।" খালামণি আমাকে বলে, "আমি তোকে আগেই বলছিলাম যে তুই রত্নার সাথে রিলেশন করিস না।" এখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট কথা হচ্ছে আমার যে গোল্ডগুলো ছিল সবগুলোই কিন্তু রত্নার কাছে ছিল। আমি তোর কাছেই দিয়ে রাখছিলাম এবং সমস্ত কিছু নিয়ে কিন্তু চলে গেছে। পরে খালামণি আমাকে বলতেছে যে, "ও কোথায় গেছে? ওর কোনো সন্ধান পাইছিস?" আমি তখন বললাম যে, "না, ওর কোনো সন্ধান পাই নাই।" পরে খালামণি আমাকে নিয়ে হচ্ছে আমাদের বাড়িতে আসছে। আমাদের বাড়িতে এসে আমার মাকে নিয়ে খালামণি, আমার মা, আমি, আমার নানু গিয়ে সরাসরি রত্নার বাড়িতে উঠছি। রত্নার বাড়িতে উঠার পরে আমরা তখন বললাম, "যেহেতু আমার গয়নাগাটি সব নিয়ে গেছে।" আমার নানু তখন বলতেছিল যে, "এমন, এমন করে মানে আমার নাতির এটা সেটা সবকিছু নিয়ে গেছে।" এগুলো সেগুলো বলে। বলার পরে রত্নার বাবা তখন, যেহেতু আর্মি পারসন ছিল, উনি তখন প্রচণ্ড রেগে যায় যে, "না, আমার মেয়ে এই ধরনের কোনো কাজ করতেই পারে না। আপনার ছেলে আমার মেয়েকে গুম করে ফেলছে।" উল্টো রত্নার বাবা তখন আমার নামে থানায় গিয়ে মামলা করে দেয় যে আমি ওনার মেয়েকে মেরে ফেলছি, মেয়েকে গুম করে ফেলছি। ওই গুমের মামলায় তখন আমি কী করি, আমি তো স্বর্ণগয়না হারালাম, রত্নাকেও হারালাম, তখন জীবন বাঁচানোর জন্য আমি পালায়া যাই। আমি প্রায় ৪ মাস পলাতক অবস্থায় থাকি। ৪ মাস পলাতক অবস্থায় থাকার পরে আমি যেটা শুনতে পাই, যেটা শোনার পরে আমার মাথায় আসমানটা ভেঙে পড়ে। আমার ছোট খালামণি আমাকে বলে, আমাকে বলে যে, "জাহাঙ্গীর, আমার খালামণি, আমি কিন্তু যেখানে পালাই ও আমি তো মাঝে, মাঝে খালামণির সাথে দেখা করতাম। ২-৩ দিন পরে খালামণির কাছে আসতাম, দেখা করতাম।" খালামণি আমাকে বলে যে, "তোর মনে আছে আমাকে কামরুল নামের একটা ছেলে যে বিরক্ত করতো, প্যাকেজে নাচতো ছেলেটা?" আমি বলি, "হ্যাঁ, মনে আছে তো।" বলে, "কামরুলের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য রত্না কিন্তু আমাকে নিয়ে স্কুলে যাইতো।" আমি বলি, "হ্যাঁ, সেটাও মনে আছে।" আমার খালামণি বলে, আমার গোল্ড, আমার টাকা-পয়সা, আমার গয়নাগাটি নিয়ে নাকি রত্না ওই কামরুলের সাথে পালাইছে। আমি তখন বললাম, "কি বলো তুমি?" বলে, "তারা সংসারও করেছে, তারা অমুক জায়গায় আছে, তারা ভালো আছে। উল্টো তোর নামে তার বাবায় মামলা করছে এবং এই ব্যাপারগুলো তার বাবাও জানে।" আমি বললাম যে, "তুমি কি বলতেছো?" আমার খালামণি বলতেছে, "ঠিক বলতেছি, অমুক জায়গায় তারা আছে, তুই খোঁজ খবর নিয়ে দেখ।" আমাকে ঠিকানা দেয়। আমি ওই ঠিকানা অনুসারে গিয়ে মানে রত্নারই এক আত্মীয়র বাড়িতে আমি জানতে পারি যে কামরুল এবং রত্না একই সাথে আছে। আমি তখন আমি তখন বোবা হয়ে যাই। কথা বলার ভাষা হারিয়ে ফেলি। কথা বলতে পারি না। আমি কোনো প্রতিবাদও করি না। আমি তখন প্রচণ্ড রকম কান্নায় ভেঙে পড়ি এবং ওই ঘটনার পরে আমার খালামণি রত্নার বাবার সাথে কথা বলার পরে রত্নার বাবা আমার মামলাটা উঠায় নেয়। মামলাটা উঠায় নেওয়ার পর আমি তখন বাড়িতে আসি। বোবা মানুষের মতো ঘরে বসে থাকি। খাই না, ঘুমাই না। পাগলের মতো হয়ে যাই। দিনগুলো এভাবে কাটতে, কাটতে আমার বাবা তখন সিদ্ধান্ত নিল, আমার বাবা তখন বাংলাদেশে আসছে। দেন বাবা তখন ভাবলো যে আমাকে বিদেশে নিয়ে যাবে। কিন্তু বিদেশে যাওয়ারও এমন কোনো রকমের ভালো সুযোগ সুবিধাও বাবা করতে পারে না কাতারে। করতে না পারার পরে আমাদের এলাকারই একটা লোক তখন ওমানের একটা মসজিদে চাকরি করতো। ওই লোকটা বলে যে, "আপনার ছেলেটা অনেক সুন্দর, ওকে একটা কাজ করেন, ওমানের একটা মসজিদের ভিসা আমি দিয়ে দিই। ওমানের একটা মসজিদের ভিসা আপনারা পাঠায় দেন। একটা মসজিদের ভিসা যদি পাঠায় দেন, ও অনেক টাকা ইনকাম করতে পারবে, অনেক ভালো থাকবে।" ওইরকম করে তখন ওই লোকটা আমার বাবাকে বলার পরে আমি তখন পাসপোর্ট করে পড়াশোনা বন্ধই হয়ে যায়। এরপরে আমি তখন ওমানের উদ্দেশ্যে রওনা দিই এবং আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি ওমানে গিয়ে পৌঁছাই। আমার মনে আছে ওমান মরুভূমির দেশে আমার তখন একটা মসজিদে, আশেপাশে কোনো বাড়িঘর নাই। যারা ওমান গিয়েছেন বা ওমান সম্বন্ধে জানেন তারা জানেন, গালফের এই দেশটা সম্পূর্ণ ফাঁকা একটা দেশ বলা চলে। একটা বাড়ির পরে মাইলের পর মাইল আর কোনো বাড়ি নেই। যেখানে মসজিদ, ওই মসজিদটা ছিল একটা গ্রামের এলাকা। ওই গ্রামের নাম ছিল নিজওয়া। ওমানের ভিতরে নিজওয়া বলে একটা জায়গা আছে। ওই জায়গার ভিতরে একটা প্রত্যন্ত এলাকায় ওই মসজিদটা ছিল। আমি তখন ওই মসজিদে চাকরি করতাম। দূর দূরান্ততে কোনো মানুষ দেখা যাইত না। মাঝে, মাঝে একদল গাধা এসে, আমরা প্রায় অনেকেই জানেন যে গাধা মানে মাল বহন করে চলে। ওইসব গাধার দলেরা এসে মসজিদের আশেপাশে ঘুরতো। আমি ওই গাধাদেরকে খাবার দিতাম। আমার দিনগুলো তখন এভাবেই কাটতেছিল। একে তো শখ খেয়ে বিদেশে আসছি, তার উপর মসজিদের মধ্যে একা থাকি, একা ঘুমাই। আমার পাশে কেউ নাই। নিঃসঙ্গ এই জীবনটা কাটতেছিল। ১ বৎসর পরে নিজে আর নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল আমি যেন এই মুহূর্তেই মারা যাব। আমার বাবার সারা জীবনের ইনকাম দিয়ে রত্না সুন্দর করে কামরুলের সাথে সংসার করতেছে। আর অথচ আমি আরব দেশে এরকম দুঃখে, দুঃখে দিনগুলো কাটাইতে আছি। একটা পর্যায়ে ওই সময় একটা লোকের মাধ্যমে আমার পরিচয় হয়। ওই লোকের বাড়ি হচ্ছিল চট্টগ্রামের সাতক্ষীলে। ওই লোকটার মাধ্যমে জানতে পারি যে এই দেশ থেকে নাকি ইউরোপে যাওয়া যায়। মানে আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি এমন কোনো দেশে যেতে চাই, যে দেশে গেলে আমি আর কখনোই আমার বাড়িতে ফিরব না। যেহেতু আমার আরও ছোট ২ টা ভাই আছে, তারাই আমার বাবা-মাকে দেখবে। সেক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর বাড়ি ফিরব না, আমি ইউরোপে চলে যাব।
ঠিক ওই সময়ে ওই সালটা আমার এক্স্যাক্টলি মনে নাই যে কত সালে আমি আসলে এই প্ল্যানিংটা করেছিলাম। ওই সালে আমি তখন হচ্ছে অবৈধ পথে, অবৈধভাবে আমি তখন ওমান থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেই। ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়ে আমি একটা দেশ পরে, একটা দেশ পরে, একটা দেশ পরে অনেকগুলো দেশ অতিক্রম করে আমি প্রায় লিবিয়ার কাছাকাছি গিয়ে আমরা পৌঁছাই এবং লিবিয়াতে ওই সময় কিন্তু মানে মোটামুটি যুদ্ধর অবস্থাই ছিল, মানে যুদ্ধ হচ্ছিল। বাট ওই আমি যে সময়টাতে গেছিলাম ওটা প্রায় ৫-৬ মাসের মতো যুদ্ধ একটুখানি নীরব ছিল, ওরকম মানে অত আউটলেট যুদ্ধ হচ্ছিল না। তো ওই লিবিয়াতে যাওয়ার পর আমরা কী করি, একটা দালাল চক্রের মাধ্যমে যাই। সেখানে যাওয়ার পর আমরা মাফিয়া বলতে একটা গ্রুপ থাকে, ওই মাফিয়ার হাতে পড়ে। মাফিয়ার হাতে পড়ে মাফিয়া আমার কোনো ক্ষতি করে না। ৩ লক্ষ টাকা বাড়িতে ফোন করলে আমার মা দেয়। ওই ৩ লক্ষ টাকা দেওয়ার পরে ওই মাফিয়ার মাধ্যমে আমরা তখন হচ্ছে মুক্তি হই এবং ওই দালাল দ্বারা আমি তখন হচ্ছে অবৈধভাবে ইতালিতে গিয়ে পৌঁছাই। ইতালির রোম শহরে গিয়ে আমি পৌঁছাই এবং আমার ওখানে পৌঁছাইতে অনেক সময় লাগে। এখানে প্রায় অনেকগুলো বৎসরও কেটে যায়। ওই মানে আমার প্রসেস কমপ্লিট হয়ে ওইখানে যাইতে। তো ইতালিতে যাওয়ার পরে আমি তখন সম্পূর্ণ অবৈধভাবে হচ্ছে ওখানে যাই এবং যাওয়ার পরে কাজ করি। আলহামদুলিল্লাহ ভালো কাজও পাই। কাজ করতেছি, কাগজপত্রের জন্য এপ্লাই করতেছি। কিন্তু যেহেতু অবৈধভাবে আসছি, কাগজপত্র হচ্ছে না। আর আমারও আসলে কাগজপত্রের কোনো দরকারও নাই। কাগজপত্র আসলে তাদেরই দরকার যারা দেশে যাবে। আমি তো আর দেশে যাব না। আমি কাগজপত্র দিয়ে কী করব? আমি তখন ওই রোম শহরে আমার নিজেকে গুছিয়ে নিয়েছিলাম। আমার বয়সটা তখন কিন্তু অনেক হয়ে গেছে, দিন বাড়তেছে। তখন কিন্তু মানে আমি আমার বাবা-মায়ের সাথে যোগাযোগ করতাম। মানে ফোনের মাধ্যমে তখন যোগাযোগ হতো, বাজারে মোবাইল ফোন ছিল। ফোন দিলে ওই বাজারের মোবাইল ফোনটা বাড়িতে নিয়ে যাইত। তখন আমি কথা বলতাম। কথা বললে পরে আব্বা-আম্মা বারবার কান্নাকাটি করতো, "তুই যদি দেশে চলে আয়, বাড়ি আয়, বিয়ে-শাদী কর, তুই বুড়ো হয়ে যাচ্ছিস।" আমি এর মাঝে কিন্তু আমার যে ছোট ২ টা ভাই ছিল, আমার মানে ছোটটা আর বড়টাকে বিয়ে করানো হয়েছিল। তখন বাবা-মা প্রচুর পরিমাণ কান্নাকাটি করতো যে, "তুই বাড়ি আয়, তোকে বিয়ে করাবো।" বাট আমি আর বাড়ি যাচ্ছি না। মানে আমার ওই যে কষ্টটা, ওই যে আঘাতটা, এটা আমি কোনোভাবেই ভুলতে পারতেছি না। প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে ওই আঘাতটা আমাকে কুরে খাচ্ছে। এতগুলো বৎসর পেরিয়ে যাওয়ার পরেও আমি আর বাড়ি যাচ্ছি না। যেতে একটা পর্যায়ে আমি প্রায় আমার বয়স মোটামুটি অনেক হয়ে যায়। মানে বিয়ের বয়স প্রায় পেরিয়ে যায়। বিয়ের বয়স পেরিয়ে যায় তখন আমি ওখানে কী করি, একটা সংস্থা করি। একটা সংস্থা করি কি, মানে বিভিন্ন দেশের ওই সময় কিন্তু মোটামুটি মোবাইলের প্রচলন আস্তে বের হচ্ছিল। মোবাইল, তারপরে ফেসবুক, ওইগুলো আস্তে বের হচ্ছিল। তো ফেসবুকের মাধ্যমে আমি তখন কী করি, ওই সময় একদম নতুন একটা গ্রুপ খুলি যে ভালোবাসার সমাধা বলতে একটা ফেসবুক গ্রুপ আমি ওই সময় স্টার্ট করি। ভালোবাসার গ্রুপ, ওরকম মানে ভালোবাসার সমাধা একটা গ্রুপ স্টার্ট করি এবং ওই গ্রুপে বিভিন্ন ছেলেমেয়েদের প্রেম ভালোবাসা সংক্রান্ত যে সমস্যাগুলো হইতো আমরা এটা সমাধা করতাম। আমরা মেসেঞ্জারের মাধ্যমে গ্রুপ কল করতাম এবং গ্রুপ কল করে একেকজন আরেকজনের সাথে ভালোবাসার ব্যাপার এটা সেটা নিয়ে অনেক কথাবার্তা বলতাম। সবাই সবার সাথে ডিসকাস করতো। এরকম করে আমি তখন ওই গ্রুপের অ্যাডমিন থাকি। তখন আমার কাছে খুব ভালো লাগে যে প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মেয়ে এসে বলে যে একটা ছেলে একটা মেয়েটাকে কীভাবে ঠকালো এবং মেয়েটা ছেলেটাকে কীভাবে ঠকালো এবং আমরা এটার যথাযথ বিচার করি। বাংলাদেশে আমরা মোটামুটি একটা টিম তৈরি করি। ওই টিমের মাধ্যমে ওই রকমের প্রতারক চক্রগুলোকে ধরি। যারা ছেলে হয়ে মেয়েকে ঠকাইছে অথবা মেয়ে হয়ে ছেলেকে ঠকাইছে, এগুলোর মাধ্যমে আমি মোটামুটি অনেকটা ফেমাস হয়ে যাই বাংলাদেশে। মোটামুটি অনেকটা ফেমাস হয়ে যায় এবং খুব ভালো করেই মানে প্রফেশনালি কাজ করতেছি। এরকম দীর্ঘ বৎসর, অনেকগুলো বৎসর আমার মনে আছে। প্রায় 10 ইয়ার্সেরও বেশি, 10 বছরেরও বেশি সময় ধরে আমি তখন এই গ্রুপিং এটা সেটা নিয়ে কাজ করতেছি। তো কাজ করতে কয়েক বছর আগে হঠাৎ করে হচ্ছে আমাদের রোম শহরের একটা ছেলে আছে, ওর নাম হচ্ছে শুভ। ওই শুভ বাংলাদেশে একটা মেয়ের সাথে ফোনের মাধ্যমে রিলেশন হয় এবং শুভ অবৈধভাবে হচ্ছে লিবিয়া থেকেই ইয়েতে আসে, হচ্ছে ইতালিতে আসে। একটা বাংলাদেশি মেয়ের সাথে সম্পর্ক করেছে এবং সম্পর্ক করার পরে মানে ও মানে কেমনে হচ্ছে ইয়ে করে হচ্ছে ভিজিট ভিসায় ইন্ডিয়া যায় এবং ইন্ডিয়া থেকে ওইখানে যায়, ওইখানে গিয়ে ওই মেয়েকে বিয়ে করে সে আবারও ইন্ডিয়া দিয়ে সে আবার ইতালিতে আসে এবং প্রতি মাসে এই মেয়ের টাকা পয়সা দিত এবং মেয়ের যে ভাই ছিল ওই ভাইকেও ও সৌদি আরবে পাঠাইছে। তারপরে মোটামুটি প্রায় ৩০-৩৫ লাখ টাকার মতো নাকি এই মেয়েকে দিয়ে ফেলছে। তো ও যে শহরে থাকতো ওই শহরে আমাকে আরেকজন সেই খবরটা যে ভাই ওখানে একটা শুভ নামের ছেলে আছে, এর সাথে এরকম প্রতারণা হয়েছে। তো আমি তখন ছেলেটার কাছে যাওয়ার পরে ওর ওই চোখের পানিগুলো দেখে আমার তখন ওই আমার কথাটা মনে পড়ে গেল, আরে আমিও তো সেম একইভাবে প্রতারণা হয়েছিলাম। মানে আমার সাথে অত বড় প্রতারণা করা হয়েছিল। ও বলে যে ওই মেয়ের বাবা নাকি হচ্ছে পোদ্দার, মানে অনেক বড় পোদ্দার, নাম হচ্ছে আলম পোদ্দার এবং আলম পোদ্দার নামে পরিচিত। তিনি অনেক বেশি টাকা পয়সার মালিক এবং ওই মেয়ে তার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছে ওই টাকাগুলো নিয়ে সে সম্পূর্ণ নষ্ট করছে এবং ওই যে তার ভাইকে বলে যে সৌদি আরবে পাঠাইছে সেটাও নাকি তার সাজানো নাটক ছিল। ওটাও বলে নাকি সে মানে তার বাবাই মানে ওই আলম পোদ্দারই তার ছেলেকে সৌদি আরবে পাঠাইছে, ওই এক্সকিউজ দেখিয়েও মেয়ে কিন্তু ওর কাছ থেকে টাকা নিছে।
এরকম। মানে প্রতিটা পয়েন্টে টাকা নিছে, কিন্তু বিয়েও করছে এবং ওই বিয়েটাও ছিল সম্পূর্ণ জাল বিয়ে। জাল বিয়ে কেমন আমি ব্যাপারটা বলি, না হলে হয়তো বুঝবে না। সেটা হচ্ছে যেই জন্ম নিবন্ধন, বিয়ে করার জন্য যে জন্ম নিবন্ধন লাগে, ওই জন্ম নিবন্ধনটা ছিল প্রথমত ফেক, এবং ওই মেয়ের নাম যেটা ছিল, ওই মেয়ে অন্য নামে সিগনেচার করে বিয়ে করছে। ধরেন ওই মেয়ের নাম ছিল একটা, ওই মেয়ে তার নামটাই বলে, তার নাম ছিল ইফতি, ওর নাম ছিল ইফতি, কিন্তু ইফতির জায়গায় ও অন্য একটা নাম বসিয়ে সিগনেচার করে ও বিয়ে করছে একদম ফেকভাবে। আর যেই উকিল দ্বারা বিয়েটা করছিল, ওই উকিলটাও ছিল সম্পূর্ণ ভুয়া, এবং এটা ওদের সাজানোই প্ল্যানিং ছিল। ওরা সহ আরও 2-3টা মেয়ে মিলেই এই প্ল্যানিংগুলো করেছে, এবং ওদের বাসাও ছিল চট্টগ্রাম শহরেই। পরে আমাকে যখন এই কথাগুলো বলে, আমি তখন মানে আমার তখন ওই অতীতের কথাটা মনে হয়, হায় রে, আমার সাথে এত বড় বেইমানি করছিল। আমার বাপের সারা জীবনের ইনকামের টাকা নিয়ে আমি গেছিলাম আমার সাথে দেখা করার জন্য, আমার বাপের সেই টাকাগুলো খেয়ে আমাকে রাস্তার ফকির বানিয়ে দিছে। আমার সাথে অত বড় বেইমানি হচ্ছে। আজকে তো সেম ঘটনা হচ্ছে এই শুভর সাথেও ঘটলো। আমি যখন শুভরে বললাম যে শোনো, আমি ভালোবাসার সমাধা বলতে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমি তোমার জয়েন করাইলাম, ওই গ্রুপের মাধ্যমে আমরা এটার একটা যথাযথ বিচার করবো। ওই সময় কিন্তু আমার ইতালির গ্রিন কার্ড হয়ে যায়, আমি কিন্তু দেশে যাচ্ছি না। তখন কিন্তু যে ছোটো 2টা ভাই ছিল, ওই ছোটো 2টা ভাইও কিন্তু বিয়ে করে ফেলছে, ওরাও কিন্তু বিয়ে করে ফেলছে। মানে ছোটো ভাইটার বড়টা সবার বিয়ে হয়ে গেছে, এবং বাবা মা একরকম আমার আশা ছিঁড়েই দিছে। ওরা ভাবছে যে আমি আর কখনো দেশে যাব না, আমি বিয়ে শাদী করবো না, আমার লাইফটাকে আমি এখানে। কিন্তু অনেকগুলো বছর কেটে গেছে, লাইক 17-18 বছর পরের ঘটনাগুলো কিন্তু আমি বলতেছি না, অনেকগুলো বছর কিন্তু এর মাঝে কেটে গেছে। তো পরে যখন এভাবে হওয়ার পরে এখন আমি ওরে বলি যে তুমি একটা কাজ করো, মেয়ের সাথে যখন কথাবার্তা হয়েছে সেই সেটিংগুলো দেখেছে, হ্যাঁ মেয়ের সাথে ওর কথাবার্তা হয়েছে, মেয়ে ওরে ডাকছে, নিয়ে গেছে এমনি সামনে, এবং ও আমাকে বললো, শুভ আমাকে বললো যে মেয়েটা শুধু ও না, অন্য আরও অনেকগুলো ছেলের সাথে নাকি এরকম রিলেশন করে এরকম। আমি তখন বললাম যে ঠিক আছে, আমি তো মোটামুটি ফেসবুকে পরিচিত, আমি তখন আবার ফেসবুক লাইভও করতাম, ফেসবুক লাইভে যাইতাম, এবং ইউটিউবে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, মোটামুটি পরিচিত ভাইরাল একজন ব্যক্তি আমি ছিলাম। পরে আমি কী করলাম যে ঠিক আছে, মেয়ের মানে ফেসবুক অ্যাকাউন্টটা দাও। আমি যখন মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি তখন আমার একটা আইডি থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। আমার কিন্তু ফেসবুক ওই সময় প্রায় 40,000-এরও বেশি ফলোয়ার্স ছিল, আমাকে ফলো করে রাখছিল, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলেছিল আর কি। তো ওই সময় তো মোটামুটি সবাই, আমি ফেসবুকে ছবি দিলে 1000 লাইক, 1000 কমেন্ট। এখন ওই মেয়েকে রিকোয়েস্ট করার পরে মেয়ে তখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে যখন দেখছি যে মোটামুটি আমি ফেসবুকে অনেক ভাইরাল একজন ব্যক্তি, তখন সে আমার সাথে কথা বলার জন্য আগ্রহ দেখায়। আমি তখন তার সাথে কথাবার্তা বলি। আমার টার্গেট হচ্ছে কোনো না কোনোভাবে সাথে আমি প্রেম করবো, করে প্রয়োজনে ওরে শিক্ষা দেওয়ার জন্য আমি বাংলাদেশে যাব। আমার বাবা মা তো আমাকে বাংলাদেশে নিতে পারে নাই, আমার বাবা মা বাংলাদেশে নিতে পারে নাই, বরং এই মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য আমি বাংলাদেশে যাব। অন্তত এই মেয়েকে যদি আমি শিক্ষা দিতে পারি, তাহলে আমার সাথে যেই অন্যায় রত্না করেছে, অন্তত রত্না শিক্ষা হবে। যদি আমি রত্নাকে সময় মোটামুটি মানে মাফি করে দিয়েছে, তারপর কোনো অভিযোগ নেই। এরপরে আমি তখন এই ইপ্তি মেয়েটার পিছনে পড়লাম। মেয়েটা দেখতে অনেক ছোট, মানে অনেক ছোট বলতে মানে একটু বয়স হয়েছে, হয়তো কলেজে পড়ে, বাট ওরকম না যে অত আমার মতো, আমার চেয়ে অত বয়স না। কিন্তু আমি বয়স হলো আমার, মানে আমাকে বোঝা যেতাম যে আমার এতটা বয়স হয়েছে। পরে আমি এটার সাথে মানে ফেসবুকে কথাবার্তা বলতেছি, মাত্র 2 দিনের মাথায় তার সাথে আমার রিলেশন হয়ে যায়। মানে আমি অবাক, আমি বুঝতে পারি ওর টার্গেট হচ্ছে টাকা। মানে কথা বলার সময় সে শুধু বলে যে টাকা দিতে হবে, মানে টাকা দিলে সে হ্যাপি। আমি তখন তাকে টাকা দিচ্ছি, এবং অবাক করার ব্যাপার হচ্ছে মানে আপন ভাই, ও মানে আমার সাথে যখন কথা বলে, কথা বলার সময় ও করে কি, মানে যখন কথাগুলো বলে তখন ও মানে এমন একটা ভাব নিয়ে কথা বলে যে তার বাবা মায়ের কিচ্ছু নাই, সে অত্যন্ত গরিব একটা ফ্যামিলির মেয়ে, তার কোনো কিছু নেই, মানে নিজেকে অনেক বেশি গরিব হিসাবে সে প্রেজেন্ট করে, এবং তার টাকার জন্য পড়াশোনা করতে পারে না, তার বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, মানে এক একজনের কাছে এক এক ধরনের এক্সকিউজগুলো দেখায়। তা আমি তো জানি ও বাটপার, আমি তো ওর সাথে এভাবেই কথাবার্তা বলি। পাক্কা 6 মাস আমি ওর সাথে এভাবে কথাবার্তা বলি। 6 মাস আমি ওকে মোটামুটি প্রায় 1-1.5 লাখ টাকার মতো দিয়ে দিই। মানে টাকা দেওয়া ছাড়া তোরা লাইনে দিতে পারতেছে না, টাকা দিচ্ছি। এবং টাকা দেওয়ার পরেও যত নোংরা কথা আছে, সমস্ত নোংরা কথাগুলো ফোনের মাধ্যমে আমাকে বলে। মানে একটা ছেলেকে আসলে কীভাবে লাইনে আনতে হবে, এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণভাবে জানে, এই প্রসেসটা কিন্তু পুরোপুরিভাবে জানা। আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, ওকে ফাইন। এভাবে কথা বলতে বলতে এখন আমি তাকে বললাম যে ঠিক আছে, মানে আমি বাংলাদেশে যাবো, তার সাথে দেখা করবো, দেখা করে আমি তাকে মানে বিয়ে করবো, ওরকম করে কথাবার্তা মোটামুটি তার সাথে আমার কথাবার্তা ফাইনাল, আমি তাকে বিয়ে করবো, এবং বিয়ের কথাবার্তা কিন্তু চলতেছিল। আমার টার্গেট হচ্ছে খালি একটাবার আমার সাথে দেখা করো, দেখা করার পরে কী হয়। আমার ঠিক মনে নেই যে কত বছর পরে আমি দেশে গেছিলাম, তবে আনুমানিক ধারণা 15 থেকে 16 বছর পরে
এরকম আরও বেশি হবে, প্রায় আরও বেশি হবে আমি যখন বাংলাদেশে যাই। এবং বাংলাদেশে যাওয়ার পরে আমার এলাকার প্রায় কেউ আমাকে চিনতে পারে না। মানে সব মানুষের কাছে আমি সম্পূর্ণ অপরিচিত একজন ব্যক্তি থাকি। আমার মানে যারা আত্মীয়স্বজন আছে তারাও আমারে চিনে না। মানে আমার চুল-টুল অনেকটাই হচ্ছে, আমি সব কালার-টালার করেছি, তো ওর বয়সটা তো অনেক হয়ে গেছে, অত একটা ইয়ে হয় না। তো আমার টার্গেট কিন্তু একটাই, আমি তো ওই লম্পটটা ধরার জন্য, মানে ইত্তিরে ধরার জন্য আসছি। ওই যে শুভর সাথে তো বেইমানি করলো, শুধু এটার প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। বিয়ে-শাদী বা ওইগুলো আমার জীবনে আর আমি করব না। আমার টার্গেট না যে আমি লাইফে বিয়ে করব। আমি জীবনটাকে এভাবেই সামলিয়ে নেব। পরে কি করলাম, আমি চট্টগ্রাম শহরেই হচ্ছে আমার কিছু মানে ২-৩ টা বন্ধু-বান্ধব আছে। মানে আমাদের যে টিমে ছিল চট্টগ্রামে, ওদেরকে জানাইলাম যে এই ঘটনা, এখন এই মেয়েটাকে ধরবো, আমার সাথে দেখা করতে হবে। চট্টগ্রামে যারা মানুষ তারা হয়তো চিনবেন যে চট্টগ্রামের ইস্পাহানি মোড়ের ওইদিকে, ইস্পাহানি মোড়ের ভিতর দিকে ঢুকলে হচ্ছে ওখানে কাজীর ডোরি যায়। কাজীর ডোরির আগে ওইখানে হচ্ছে আপনার এম এ আজিজ স্টেডিয়াম আছে। ওই এম এ আজিজ স্টেডিয়ামের পাশেই হচ্ছে একটা শিশু পার্ক ছিল। ওই শিশু পার্কে আমি তখন ওই মেয়ের সাথে দেখা করতে যাই। এটা শিশু পার্কে যখন দেখা করতে যাই, ও তখন আমার সাথে দেখা করার জন্য আসে শিশু পার্কে। শিশু পার্কে যখন আমার সাথে দেখা করার জন্য আসে, মানে এতভাবে সাজুগুজু করে আসে, আমি বাস্তবে মেয়েটাকে যেমন দেখেছিলাম, মানে ছবিতে যেমন দেখেছিলাম, বাস্তবে এর মানে ১০০ ভাগের ১ ভাগও নয়। মেয়েটা সম্পূর্ণ রকমেরই ব্ল্যাক এবং হ্যাংলা। মানে প্রত্যেকটা ছবি ওর এডিট করা ছিল, প্রতিটা ছবি এডিট করা। আমি মেয়েটাকে দেখে একরকম চিনতেই পারি না যে এটার নাম ইফতি। পরে আমি চিন্তা করলাম যে যাই হোক, মামারা তো ধরতে হবে। ও তখন করে কি, আমি অ্যাজ এ সিস্টেমের সাথে দেখা করতে করতে ও মনে হয় কোনো একটা ব্যাপার মানে বুঝে ফেলে যে আমি ওকে ধরবো কথাবার্তার ফাঁকে, বা ওইটা মনে করে। মনে করার পর ও তখন আস্তে আস্তে মানে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিল। বেরোয় আমাকে বলতেছে যে শোনো, এই পার্কে থাকা যাবে না, পার্ক থেকে বেরিয়ে যেতে হবে। কেন? বলে যে পার্কে আমার একটা পরিচিত ভাইয়া আছে, উনি দেখে ফেলছে। আমি তখন বললাম যে এগুলো কেমন কথা, তো পরিচিত ভাই থাকলে সমস্যা কি, আমরা কি চুরি করতেছি নাকি? ও বলে যে না 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 প্লিজ তুমি বেরিয়ে যাও। মানে খুব কৌশল অবলম্বন করে পার্ক থেকে বের হয়। পার্ক থেকে বের হওয়ার পরে মানে এরকম, মানে আমি বুঝতেছি যে সে সামহাও যে কোনো সময় ও দৌড় দিবে, অথবা মানে চলে যাবে আমার কাছ থেকে, মানে সরে যাওয়ার জন্য ট্রাই। আমি যখন ওই সুযোগটা বুঝি, আমি হাতটা চাইবা ধরি। হাঁটা চেপে ধরার পরে আমি বললাম যে দাঁড়াও, তুমি কই যাও, কথা আছে। ও বলছে তুমি এরকম আমার হাত চেপে ধরলে কেন রাস্তার মধ্যে? আমি বললাম যে রাস্তার মধ্যে হাত চেপে ধরছে, কথা আছে। এর মধ্যে আমার যে দুটো পোলাপাইন ছিল, আমি যাদেরকে নিয়ে গেছিলাম, ওরা দুজন আমার পিছন থেকে আসে। ইন দ্য মিন টাইম একটা পুলিশের গাড়ি আসতেছে। ওই মেয়ে তখন আমার হাতটা ধাক্কা দিয়েই পুলিশের গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় যায়। যখন পুলিশের গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, পুলিশের সময় গাড়ি ব্রেক করে, ব্রেক করার পরে পুলিশ নামে। নামার পরে ওই মেয়ে মানে আমি কিছু বলার আগে ওইখানে গিয়ে পুলিশকে বলতেছিল যে আমার সাথে নাকি ওর আজকে অনেক বছরের সম্পর্ক, এবং এরই মাঝে আমি নাকি আবার বাংলাদেশে আসছি, ওর সাথে অনেক রকম সম্পর্ক করেছি, ভিডিও কলের মাধ্যমে আমি ওর সাথে অনেক খারাপ রকম সম্পর্ক করেছি, এবং বিদেশে আমি থাকা অবস্থায় ও নাকি আমাকে অনেক টাকা পয়সা দিছে, এবং দেশে আসার পর নাকি আমি তাকে বিয়ে করতেছি না, আমি তাকে ঘুরে দিতে আছি। মানে যে কমপ্লেনগুলো আমি পুলিশের কাছে করব, উল্টো সেম কমপ্লেনগুলো আমার নামে করে দিল। পুলিশ যেহেতু প্রথম ওর কাছ থেকে এই কথাগুলো শুনছে, এবং ওর সাথে সাথে মোবাইল বের করে ডকুমেন্টসগুলো দেখাই দিছে যে আমি ওকে বলছি যে আমরা বিয়ে করবো, বিয়ে করার জন্য আসছি। এখন পুলিশের ডকুমেন্টগুলো দেখার পরে পুলিশ তখন আসছে, আয়েশা আমাকে বলতেছে যে এই ঘটনা। আমি তখন বললাম যে স্যার এই মেয়ে অনেক বড় বাটপার, ও তখন শুভ নামের একটা ছেলের সাথে প্রেম করছে। ট্রু কথাগুলো বলি না, পুলিশ তখন আমার কোনো কথাই শোনে না, আমার টিমে যে দুজন আছে তাদের কথাও শোনে না। আমাদের সবাইকে তখন থানাতে নিয়ে যাওয়া হয়। থানাতে যখন পুলিশকে বলছে দেখেন আমি একজন ইতালি প্রবাসী, আমি ওখানকার একজন গ্রিন কার্ড হোল্ডার, আমি ইতালি থেকে আসছি, আমার এই ডকুমেন্ট। পুলিশ তখন আমাকে বলছে যে না, আপনার গার্ডিয়ানকে ডাকান, এবং এই মেয়ের গার্ডিয়ানকেও ডাকবো, এবং ডেকে এখানে পারিবারিকভাবে একটা বিয়ের আয়োজন করা হবে, ওরকম করে বলে। এরকম মানে কি বলবো আমি ঠিক, মানে তখন আমি বুঝতে পারতেছি এই মেয়েকে বলতেছে যে তোমার গার্ডিয়ানকে ডাকো। মেয়ে তখন কি করে, খুব কৌশলে ওর যে গার্ডিয়ান, অন্য গার্ডিয়ানকেও ডাকে। অন্য গার্ডিয়ান বলতে মানে আমার মনে হয় যে ওই সম্ভবত মামা টামা বা এই টাইপের কিছু, এরকম কোনো ব্যক্তিকে আনে ফোন করে, এবং আমাকে খুবভাবে প্রেশার দেয়। তখন আমার মাকে ফোন করে মানে বলি, এবং মা তখন আসে। মা তো মোটামুটি তখন অনেক বৃদ্ধ হয়ে যায়। এরপরও মা আসে। আসার পরে পুলিশ আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে যে বুড়া বয়সে যুবতী মেয়ের হাত ধরছো, যুবতী মেয়ের বুড়া বয়সে তার লাইফ নষ্ট করতেছো, তোমার মতো ছেলেদেরও মেয়ে পাইবে না, বিয়ে করো। মানে তখন এমনভাবে ঘটনাটা ওখানে থানার মধ্যে সাজানো হয়েছে, বিয়ে করা ছাড়া আমি আর বের হইতে পারতেছি না। মানে হয় বিয়ে করতে হবে, না হয় জেলে যেতে হবে, দুইটার একটা। এবং নারী নির্যাতনের মামলা করার জন্য মেয়ে তখন প্রস্তুত হয়ে যায়, কারণ মেয়ে বুঝে গেছে যে শুভর ওই ঘটনা নিয়ে আমি তাকে ধরার জন্য আসছি। তখন শুভ তো ইতালিতে, আমি শুভর সাথে কন্ট্রাক্ট করি, কিন্তু শুভ পুলিশের কাছে বলে পুলিশ এগুলো কিছু বিশ্বাস করে না, পুলিশ চাই ডকুমেন্ট, কিন্তু শুভ ওখান থেকে কোনো রকমের ডকুমেন্টও দিতে পারতেছে না ওভাবে। পরে ফেসে গেলাম। ফেসে যাওয়ার পরে
পুলিশ বলতেছে বিয়ে করতে হবে। তখন ওই রাতে থানার ভিতরে একজন উকিল এবং একজন লয়ারের মাধ্যমে আমার তখন লয়ার এবং হচ্ছে একজন কাজীর মাধ্যমে আমার এই ইপ্তির সাথে বিয়ে হয়। যেটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। বিয়ে হবার পরে এখন আমার মেয়ে তখন আর আমার ঘরে আসবে না। তারা পুলিশ বলতেছে যে যেহেতু আমরা বিয়ে পড়াই দিছি বাকিটা আপনারা পারিবারিকভাবে এটার আপনারা মেয়ের বাবা-মায়ের সাথে কথা বলবেন, কথাবার্তা বলে এটা আপনারা বা ছেলের বাবা-মায়ের সাথে কথাবার্তা বলে এটার একটা আপনারা ব্যবস্থা করবেন। এরপরে ও ওর বাসায় চলে যায়, আমি আমার বাসায় চলে আসি। এর মাঝে কিন্তু ও কিন্তু অনেকটা ভেঙে পড়ছে, ইপ্তিও অনেকটা ভেঙে পড়ছে। পরে তার ২ দিন পরেই আমার মা তখন ইপ্তির সাথে কথা বলে। তখন হচ্ছে ওর সাথে ফোনে কথা বলে ওকে বুঝায় যে মামুনি যা হবার তা হইছে, তুমি যেটাই করছো বা আমার ছেলে যেটাই করছে এখন সবকিছু ঠিক আছে, আমাকে মেনে নিতে পারতেছে না যে আমি এত বয়স্ক একটা মানুষ, এটাই ওর সমস্যা, আর কিছু না। পরে ও ওর বাবাকে পাঠায় নাকি আমি জানি না, ওর বাবা নিজে আমাদের বাসায় আসে। আমাদের বাসায় আসার পরে ওর বাবার নাম হচ্ছে আলম পোদ্দার, মোটামুটি অনেক পোদ্দার মানুষ উনি। অনেক দেখতে মোটামুটি অনেক বয়স্ক এবং আমার থেকে অনেক বেশি বয়স ওনার, এবং বুঝাই যে অনেক পয়সা মানুষ নিজের প্রাইভেট কারে করে আসে। তো আসার পরে বসে আমার সাথে কথাবার্তা বলে, এবং পুরো ঘটনাটা আমি ওনাকে বলি না, কারণ যেহেতু বিয়ে হয়ে গেছে এখন এটা যদি বিস্তারিত বলতে যাই এখন ইপ্তি তো আমার বউ, এখন আরও বেশি অপমান হচ্ছে। যেহেতু লাইফে হয়তো এভাবেই আমার বিয়েটা আছে, আর যা আছে কপালে তাই হবে। আমি ইপ্তিকে অন্তত একটা মানুষকে আমি লাইফে ভালো করবো, ওই ভালো করে আমি মেয়েটাকে বিয়ে করবো। তখন আলমপুদার আমার সাথে কথাবার্তা বলে উনি বিয়ের দিন তারিখ কথাবার্তা সব কিছু ঠিক করে আমরা আমাদের এখান থেকে যাবো এবং গিয়ে হচ্ছে বিয়ের শাদী হবে, এভাবেই কথাবার্তা হয়। এবং উনি এটা খুব দ্রুত করে ফেলতে চায়, 2-1 দিনের মধ্যেই করে ফেলতে চায়, যেহেতু এটা পাবলিক হলে যাতে ওনার মান সম্মান নষ্ট না হয়। ওনার তো একটা মান সম্মান আছে, যেহেতু থানা থেকে ওনাকে প্রেশার দেওয়া হচ্ছে, আর এদিক থেকে যেহেতু একরকম বিয়ে হয়ে গেছে। পরে আমি তখন বর্ষে যে আমার এলাকা থেকে আমার ছোট ভাই যে বিয়ে করছে ওদের বউ নিয়ে মোটামুটি আমরা প্রায় ৫০ জনের মতো একটা টিম নিয়ে আমরা তখন ওখানে যাই। এবং আর এখানে আরেকটা ব্যাপার জানতে পারি যে হচ্ছে ইপ্তির মা নাকি মারা গেছে, এবং ইপ্তির সৎ মা আছে, আপন মা মারা গেছে, এটা আমি জানতে পারার পরে তো মেয়েটার প্রতি আমার তখন একটা মায়া লাগে যে মেয়েটা হয়তো গরিব হতে পারে বা অসহায় হতে পারে। এটা মনে করি আমি তখন আমার আত্মীয়-স্বজন নিয়ে ওখানে যাই। আমি যখন ধুলে সেজে বসে থাকার পরে কিছুক্ষণ পরে অনেকে আসতেছে, আমাকে এটা সেটা দিচ্ছে, খাবার-টাবার দিচ্ছে, ইয়া হচ্ছে। পরে বিয়েটাও হয়ে গেছে, বিয়ে পড়ানো হয়ে গেছে, আমি তো ওরকম মুখোশ পরে আছি। বিয়ে পড়ানোর পরে কিন্তু মেয়ের যে সৎমা আছে ওই সৎমাই কিন্তু মেয়েকে আমার হাতে তুলে দিবে, বা হচ্ছে ওখানে আমাদের চট্টগ্রামে কিন্তু অনেক অনুষ্ঠান অনেক কিছু হয় আনুষ্ঠানিকের মাধ্যমে। যখনই আমার হাতে মেয়েকে আমার হাতে যখন তুলে দিতে যাবে, আমি যখন ওই মেয়ের সৎ মায়ের মুখের দিকে তাকালাম এবং তাকানোর পরেই আমি দেখতে পেলাম যে ওই মেয়ের সৎ মাই হচ্ছে রত্না। যে রত্নার জন্য একদিন আমি সব কিছু ছেড়ে নিজের জীবন বাজি রেখে ইতালিতে পৌঁছাইছিলাম, এই সেই রত্না। দেখার পরে আমার হাতে পান দিছিল, আমি তখন পানগুলো এরকম করে ফেলে দিয়ে পানগুলো আমার হাত থেকে পড়ে যায়। আমি তখন কথা বলতে পারতেছি না একরকম। আর ও যখন আমার মুখের দিকে তাকালো, তখন পিছনে হাঁটতেছে, ও বলতেছে আচ্ছা আপনারা করেন, আমি আসতেছি। তখন পিছনের দিকে চলে যাওয়ার পরে ও বলছে ওনাকে মাথা ঘুরে পড়া। আরেকজন মহিলা তখন বসে আমার সাথে ওর মনে হয় কীরকম আত্মীয় জানি না, আরেকটা মহিলা বসে পান লেনদেন করে আমাদেরকে নামাজ পড়ায়, আমাদের আমার পাঞ্জাবির সাথে ওর হচ্ছে কাপড়ের গিট্টি দেয়। আমি তখন জাস্ট চিন্তা করতেছিলাম যে এটা কী হচ্ছে। পরে আমি আমার এখান থেকে যারা আসছে ওদের এখানে ২ জন মানুষকে জিজ্ঞেস করলাম যে এটা কে? বলে এটাই তোমার শাশুড়ি, কিন্তু সৎ শাশুড়ি, মেয়ের আপন মা মারা গেছে। তো এরপরে আমি আমার ফোনটা বের করি, বিয়ের কাজটা কমপ্লিট হওয়ার পরে আমি তখন আর নিজে নাই আর কি, বউ নিয়ে চলে আসবো। বউ নিয়ে আসার আগে আবার এখানে আমাদের চট্টগ্রামের অনেক বউ নিয়ে আসার সময় অনেক টিয়া হয়, বউকে এটা পড়ায় ওটা পড়ায় অনেক কিছু। আমি তখন কী করি, আমার বিয়ের পিছনে আমি তখন আমার ছোটো খালামণিকে ফোন দিই। আমার বিয়ে দিন আমার ছোটো খালামণি আসে নাই, কোনো খালামণিরাই আসে নাই, জাস্ট আমার সিম্পল কিছু আত্মীয়-স্বজন। আমি তখন ফোনটা কান দিয়ে বলতেছি, খালাম্মা রত্নাকে কোথায় বিয়ে দিছে, তুমি কি জানো? এর আগে আমি ওদেরকেও শুনেছি যে রত্না যেই ছেলের সাথে পালাই গেছিল ওর সাথে নাকি তার সংসার ভালো যাচ্ছিল না, ওই যে কামরুলের সাথে সংসার ভালো যাচ্ছিল না, ওইটুকুন শুনেছি। এরপরে কী হয়েছে না হয়েছে আমার এগুলো কখনোই আমার খালাম্মাকেও জিজ্ঞেস করেন, ওই ব্যাপারটা আমি ওখানে মাটি দিয়ে দিছি। কিন্তু এরপরে আমি খালাম্মার কাছ থেকে জানতে পারছি যে খালাম্মা আমাকে বলতেছে কামরুলের সাথে নাকি রত্নার ছাড়াছাড়ি হয়ে গেছে, এরপরে কার সাথে রত্নার বিয়ে হয়েছে এইটার আমার খালাম্মা জানে না। আমি তখন বললাম যে খালাম্মা, যেই ইফতির সাথে আমার বিয়ে হচ্ছে ওই ইফতির সৎমাই হচ্ছে রত্না। আমার খালাম্মা তখন কি বলতেছে, আয় হায় তুই এক গর্ত থেকে উঠে আরেক গর্তের মধ্যে পড়ছিস। আমি বলি খালাম্মা
ঘটনা এটাই। আমার খালাম্মা বলে, আচ্ছা ঠিক আছে, ও রত্নার সাথে তোর কোনো সম্পর্ক নেই, রত্না কিছু বলছে? আমি বলি না, পান দেওয়ার সময় আমি ওকে দেখছি, এর আগে কিন্তু আমি জানতাম না। পরে বলে, হায় 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 রে, তোর কপালটা আল্লাহ এরকমই রাখছে। আচ্ছা যা হবার তা হয়েছে, বিয়ে শাদী করে বউ নিয়ে আয়, এরপরে দেখা যাক। পরে আমি বউ নিয়ে আসি। আমার খালাম্মা কি একটা কারণে, ছোটো খালাম্মা কি একটা কারণে জানি ওই সময় আসতে পারে নাই। পরে খালাম্মা সহ আসে, আসার পরে ইপ্তির সাথে কথাবার্তা বলে জানতে পারে যে আলম পোদ্দারের সাথে সেকেন্ডবারের মতো রত্নার বিয়ে হয়। ইপ্তি তখন নাকি স্কুলে পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করা অবস্থায় আলম পোদ্দারের সাথে রত্নার বিয়ে হয়। এবং ওই বিয়ে হওয়ার পরে মানে রত্নাই ইপ্তিকে আদর ভালোবাসা দিয়ে বড় করে। এবং যখন ওই রত্নাও আমাদের বাসায় আসে, মানে 2 দিন পরে রত্নার হাজব্যান্ড মিলে সব কিছু আছে। কিন্তু এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে, আমার মা সম্ভবত রত্নাকে আগে চিনতো কি চিনতো না আমি জানি না, কিন্তু এখানে রত্নাকে কেউ চিনতে পারে না। আমার মা বাবা থেকে শুরু করে মোটামুটি আমার শুধু ছোটো খালামণি ছাড়া ওকে কেউ চেনে না। এবং আমার ছোটো খালামণি তার সাথে কোনো কথাও বলে না। এইরকম করে ওর সাথে আমার সংসারটা চলতেছিল। চলতে 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 আমার বাবা তখন আমাকে হঠাৎ করে আটকায় ফেলেছে, আমাকে আর ইতালিতে যাইতে দিবে না। দিবে না কারণ হচ্ছে যে আমার অনেক বয়স হয়ে গেছে, আমি এখন ইতালিতে গেলে আমি হয়তো ওখানেই মারা যাব। বিয়ে করছি, বউ নিয়ে যাতে বাকি সময়টা থাকে, আমার যাতে একটা সন্তানাদি হয়, আমাকে আর ইতালিতে যেতে দিবে না। ওইটা বলে বাবা আমার পাসপোর্ট টাসপোর্ট সব কিছু লুকায় ফেলে, আমাকে আর যেতে দিবে না। যখন যেতে দিবে না তখন আমি এভাবেই পড়ে আছি। এবং ইফতির কিন্তু আর কোনো ভাই বোন নাই। এবং রত্নাকে যে বিয়ে করেছিল আলম পোদ্দার, সেকেন্ডবারে রত্নার ঘরে কিন্তু আর কোনো সন্তান হয় না। ইফতি এবং আলম পোদ্দার এবং রত্নার দুজনেরই সন্তান হচ্ছে ইফতি। তারা দুজনেই কিন্তু ইফতিকে অনেক ভালোবাসে। আমাকে তখন এইভাবে সম্পর্কটা হচ্ছে, আমি তখন ইফতির সাথে মোটামুটি 2 মাসের মতো আমার সংসার। 2 মাসে আমি কিন্তু রত্নার সাথে একবারও কথা বলি নাই। 2 মাস পরে আমি ওদের বাড়িতে বেড়াইতে যাই, কোনো একটা অনুষ্ঠানে যেন আমাকে দাওয়াত দেয় যে 2-3 দিন থাকতে হবে। ও হ্যাঁ, এটা বিয়ের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয়, সেই অনুষ্ঠানে 2 দিন আমাকে থাকতে হবে। আমি যখন ওই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পরে, বিয়ে হওয়া 2 মাস পরে আমি আমার শাশুড়ি রত্নার সাথে কথা বলি। এবং রত্নার সাথে কথাবার্তা বলার পরে রত্না মানে সব ব্যাপার নিয়ে আমার কাছে অনেক লজ্জিত, অনেক সরি। এবং সে বলে যে আল্লাহই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিচারক। তা না হলে দুনিয়াতে এত মেয়ে থাকতে কেন আমার সৎ মেয়ের সাথেই তোমার পছন্দ হবে, বা আমার সৎ মেয়েকে কেন তোমাকে বিয়ে করবে? এটাই সম্পূর্ণ আল্লাহর একটা নীলা খেলা, আল্লাহর একটা ইচ্ছা, আমাকে এরকম করে বলে। যাই হোক, ওরকম করে চলতেছে। আমি যখন সংসার করতেছি, আমি ইতালিতে যাচ্ছি না, আমি চট্টগ্রাম শহরে একটা বিজনেস স্টার্ট করি। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, এখন ইফতি যেই স্বভাবটা আগেও ছিল, এই স্বভাবটা এখনও আছে। ও কন্টিনিউ বিভিন্ন ছেলেদের সাথে ফোনে কথা বলে, মানে বিভিন্ন ছেলেদের সাথে ফোনে কথা বলে। যেহেতু আমাদের বিয়েটা থানার মধ্যে হয়েছে, এখানে আমি ওকে ছেড়ে দিব বা ওর উপরে কোনো একটা অ্যাকশন নিব সেটাও পারি না। বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে। আমি তখন রত্নার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি করি। আমি কিন্তু ইফতিকেও বলি না যে রত্না আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, এটাও বলি না। তখন আমি রত্নার কাছে ইফতির ব্যাপারে সব কিছু বলি যে ইফতি তো এরকম করে, ইফতি ওরকম করে, মানে আমি এখন কী করতে পারি, কোনোভাবেই তো তার সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারতেছি না, আমার কোনোভাবেই তার সাথে যাচ্ছে না, এখন কি করা যায়? তখন রত্না আমাকে বুঝায় যে দেখো ঠিক হয়ে যাবে, ছোটো মানুষ তো বুঝে না। এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে যায়। অনেকগুলো দিন কাটার পরে একটা সময় রত্না ইফতি হচ্ছে বাচ্চা কনসেপ্ট করে। এবং বাচ্চা কনসেপ্ট করার পরেও ওর মাঝে কোনো পরিবর্তন হয় না। আমি তখন সাংসারিক জীবনে প্রচণ্ড রকমের দুঃখে পড়ে যাই। মনের দুঃখগুলো আমি তখন সব কিছু রত্নার সাথে শেয়ার করতে শুরু করি। এবং রত্নার যিনি হাজব্যান্ড ছিল, ইফতির যিনি বাবা ছিল আলম পোদ্দার কিন্তু তখন অনেক বয়স হয়ে গেছে, মোটামুটি মুখ টুকো হয়ে গেছে স্বামী স্ত্রীর মাঝে। এবং রত্নার সাথে আলম পোদ্দারের কিন্তু বয়সের অনেক বড় পার্থক্য, অনেক বড় ডিস্টেন্স। ওরকম একটা লোকের রত্না বিয়ে করে এবং বিয়ে করতে বাধ্য হয়, কারণ কামরুল ওর সাথে অনেক প্রতারণা করছে। নাকি কী প্রতারণা করছে ওগুলো আমি জিজ্ঞেস করিনি, জানি প্রতারণা করছে। পরে এরকম করে যখন ইফতির কাছ থেকে আমি আঘাত পাচ্ছিলাম, আর আমি তখন রত্নার সাথে আস্তে আস্তে মিশতে শুরু করি। যেহেতু আমরা আমার শাশুড়ি রত্না, আমি রত্নার মেয়ের জামাই, সেক্ষেত্রে ওই এলাকার মানুষগুলো আমাদেরকে নিয়ে আর কোনো সন্দেহ করে না। এবং ইফতিও আমাকে নিয়ে কোনো কিছু সন্দেহ করে না। আমার তখন ইফতির কাছ থেকে আঘাত পেয়ে রত্নার সাথে সম্পর্কটা হতে হতে, যেহেতু এক্স গার্লফ্রেন্ড, আমার পুরনো মোমেন্টগুলো আবার আস্তে 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 করে জেগে উঠতে শুরু করে। আমি তখন আস্তে আস্তে রত্নার প্রতি আবারও উইক হতে থাকি। উইক হতে হতে ইচ্ছে হোক অনিচ্ছে হোক, আমি আবারও সেই পুরনো সম্পর্কে রত্নার সাথে আবারও জড়িয়ে যাই। এবং এই ব্যাপারটা কিন্তু ইফতি কোনোভাবেই জানে না। ইফতির ঘরে একটা বাবু হয়, আমার একটা মেয়ে বাবু হয়। এবং ইফতি তার মেয়ে বাবুটাকে নিয়ে অনেক হ্যাপি আছে। ও তখন বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে। আমার তখন মোটামুটি ইফতির চেয়েও রত্নার সাথে সম্পর্কটা আরও বেশি ভালো হয়ে যাচ্ছে। যেতে যেতে একটা পর্যায়ে খুব ডিপ যখন হয়ে যায়, তখন রত্না আমাকে বলে যে তুমি ইফতিকে ছেড়ে দাও, ইফতিকে ছেড়ে দিয়ে তুমি আমাকে বিয়ে করো এবং গোপনে তুমি আমাকে নিয়ে ইতালিতে চলে যাও, ওখানে গিয়ে আমরা সেটেল হয়ে যাই। আমি তখন বললাম যে আমি যদি ইফতিকে এখন ছেড়ে দিই, অলরেডি বিয়েটা থানার মাধ্যমে হয়েছে, এটা অনেক স্ট্রং, ছেড়ে দিতে হলে আমি অনেক বিপদে পড়বো। আর তোমাকে নিয়ে আমি ইতালিতে চলে যাব, এইটা যদি কোনোদিন আমার পরিবারের আত্মীয় স্বজন বা সবাই জানতে পারে যে শাশুড়িকে নিয়ে আমি পালাইছি, তাহলে আমার বাবার মান সম্মান যেটা আছে সেটাও থাকবে না। কিন্তু
এভাবে তো দিন আর যাচ্ছে না। সামনের দিকে সময়গুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে ঠিক ওই বয়সে এসে রত্না বাচ্চা কনসেপ্ট করে। এবং রত্না যখন বাচ্চা কনসেপ্ট করে তখন কিন্তু রত্না তার হাজব্যান্ডের সাথে থাকতেছে, আলম পোদ্দারের সাথেই থাকতেছে, এবং আমার সাথেও তার সব রকম সম্পর্ক হচ্ছে। রত্না যখন বাচ্চা কনসেপ্ট করে এটা নিয়ে আলম পোদ্দারের মনে অনেক রকমের সন্দেহ জন্মায়, অনেক রকমের সন্দেহ জন্মায় যে কীভাবে এই বয়সে বাচ্চা কনসেপ্ট করলো, এতদিন করলো না। এবং ওর বাচ্চা নিয়ে মোটামুটি সবাই কিন্তু অনেক হ্যাপি, মানে মোটামুটি সবাই অনেক হ্যাপি যে বাচ্চা হয়নি, এরপর একটা বাচ্চা হলো, পুরো পরিবার পুরো এলাকাবাসী অনেক হ্যাপি। কিন্তু মূলত রত্না আমাকে বলতেছে যে ওই বাচ্চার বাবা নাকি আমি সেটা বিশ্বাস করি। আমাকে বলো তুমি বাচ্চার ডিএনএ টেস্ট করাও, এই বাচ্চার বাবা তুমি, এবং আমাকে এইভাবে অবৈধভাবে রেখো না। আমার নিজের একটা আছে, যেহেতু ইফতি আমার আপন মেয়ে না, ও তো আমার সৎ মেয়ে, তুমি আমাকে বিয়ে করতে পারো। একরকম ও আমাকে জোর করে, ওই জোরে আমি সরতে পারি না, তার অনুমতিক্রমে তাকে মানে রাখতে গিয়ে আমি তখন বোকার মতো আমি তখন ওই কাজটা করতে বাধ্য হই, আমি তাকেও বিয়ে করি। এবং আমার এই রত্নার সম্মুখের বিয়েটা হয় আজকে প্রায় 1 বছরের মতো হয়েছে। এই ব্যাপারটা কিন্তু কেউ জানে না। এখন একদিক থেকে আমি রত্নার সাপোর্টে থাকি, রত্নার সাথে আমার বিভিন্ন জায়গায় যাইতে হয়, দেখা করতে হয়, ঘুরতে হয়, কারণ তা না হলে রত্না অনেক রেগে যায়, এবং ইফতিকেও আমার ম্যানেজ করা লাগতেছে। দুইটা দিক ম্যানেজ করতে গিয়ে আমার অবস্থাটা এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে আপন ভাই, আমি কোন জিনিসটাকে নিয়ে যাবো আমার লাইফে আমি বুঝতে পারতেছি না। আমি খুবই খারাপ একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছি। আমার রত্নার ঘরে একটা ছেলে সন্তান আছে এবং ইফতির ঘরে একটা মেয়ে সন্তান আছে, দুজনেই আমার বউ, এবং সম্পর্কে রত্নাই হচ্ছে আমার শাশুড়ি, যদিও সৎ শাশুড়ি। কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আমি এখন কোন দিকে যাব, কার কাছে যাব, আমি কোনো উপায় বুদ্ধি খুঁজে পাই না। আমি একটা মুফতির কাছে গিয়েছিলাম, একজন আলেমের কাছে গিয়েছিলাম। আলেম আমাকে বললো, আলেম আমাকে যেটা যুক্তি দিল, একটা পুরুষ দুটো বিয়ে করতে পারে, এবং সম্পর্কের খাতিরে তো রত্নার সাথে মানে ইফতির ব্লাডের কোনো সম্পর্ক নাই। যদি ব্লাডের কোনো সম্পর্ক থেকে না থাকে সেক্ষেত্রে আপনি রত্নাকে বিয়ে করতে পারেন, এটাতে আপনার কোনো অভিযোগ নেই, এবং আপনি এটাকে লুকিয়ে না রেখে আপনি এটাকে বাস্তবে একটা রূপ দেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপন ভাই, আমি যদি বাস্তবে রূপ দিতে যাই তাহলে আমার বাবা মা ফাঁসি দিয়ে মারা যাবে, এটা একেবারে নিশ্চিত। কারণ আমার বাবা মা দুজনেই অনেক বয়স হয়েছে, তাদের পক্ষে আসলে এই সময় এসে এই জিনিসগুলো মেনে নেওয়াটা সম্ভব হবে না। আমি তো সেই ছোটোবেলা থেকে বাবা মায়ের মনে কষ্ট দিয়ে আসছি, তাদের স্বর্ণ গয়না সব, বাবার সারা জীবনের ইনকাম আমি গোল্ডগুলো সব রত্নাকে দিয়ে দিলাম, এবং বিদেশে গেলাম, ইতালিতে গেলাম, তারা আমাকে অনেকবার আসতে বলছে, আমি আসলাম না, ওখানেই পড়েছিলাম। লাস্ট পর্যন্ত এসে উল্টো থানার মাধ্যমে আমাকে বিয়ে করানো লাগলো, এবং বিয়ে করানোর পরে আমি এখন রত্নার এই ফাঁদে পড়ে আমি এখন কীভাবে আমার বাবা মাকে এই কথাগুলো বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। ভাই আমি আপনাকে অনুরোধ করবো আমার এই গল্পটা আপনি প্রচার করেন না, কারণ গল্পটা প্রচার করলে আমি বিপদে পড়বো। আপনার কাছে জাস্ট আমি একটা বুদ্ধি চাইছি, একটা পরামর্শ চাইছি, আপনি আমাকে একটা পরামর্শ দেন, কী করলে আমি এই মহা বিপদ থেকে বাঁচতে পারি। আমার